আসসালামু আলাইকুম। আমি ফারহান অনিক। তো আজকে আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে যে চ্যাপ্টার নিয়ে আমি আছি, চ্যাপ্টারটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। শুনে বলা হচ্ছে সকল বাস্তব সংখ্যা নিয়ে আমাদের কাজ, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত যে ধরনের সংখ্যাগুলো নিয়ে কাজ করে এসেছি, যোগ বিয়োগ গুণ ভাগ সরলীকরণ যাই করেছি, সেই সব বাস্তব সংখ্যা নিয়ে আমাদের আজকে ক্লাসটা। আচ্ছা, আমি এই পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি ফারহান অনিক। আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা আমরা শুরু করি। আমাদের আজকে ক্লাসের লক্ষ্য বা উদ্দেশ্য হলো এই চ্যাপ্টারটা তোমাদেরকে একদম ক্লাসের পর যাতে ক্লাসে শেষ হয়ে যায়, যাতে এই ছোট্ট ক্লাসটা করে তোমাদের বোর্ডের সকল ধরনের প্রশ্ন সলভ হয়ে যায় এবং যাতে এই চ্যাপ্টার নিয়ে তোমরা ফুল কনফিডেন্স পাও। ঠিক আছে? তো দেখো, এই চ্যাপ্টারটায় আমাদের চ্যাপ্টার অ্যানালিসিস যদি আমরা দেখি যে আমাদের গত বছরগুলোতে কোন বোর্ড থেকে কোন বোর্ডে কতগুলো কোশ্চেন আসছে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখো, আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি, এমসিকিউ সাধারণত প্রতি বছর একটা অথবা দুইটা করে এমসিকিউ আসতে পারে। আর সিকিউ সাধারণত খুব বেশি আসে না বললেই চলে, মাঝে মাঝে একটা বা দুটা প্রশ্ন আসে। তো চ্যাপ্টারটার গুরুত্ব একটু কম, তাই আমরা চ্যাপ্টারে একটু কম সময় দিব। আমরা পড়ালেখা একটু এটা নিয়ে কম করব, ঠিক আছে? কিন্তু তার মানে এমন না যে আমরা চ্যাপ্টার একদম ছেড়ে দিব, কারণ হচ্ছে কখনো কখনো পরীক্ষায় না একটা মার্ক দুইটা মার্ক খুব বেশি ম্যাটার করে। দেখবা 1 মার্ক 2 মার্কের জন্য তোমার জিপিএ মিস হয়ে যাচ্ছে বা অন্য কিছু এক্সপেক্টেড মার্ক আসতেছে না। এই কারণে আমরা চ্যাপ্টারটা যতটুকু পড়ে আমাদের বোর্ডে ভালো করা সম্ভব এইটুকুই পড়বো, ঠিক আছে? তো শুরু করি। দেখো, ফার্স্টে আমাদের এই যে সংখ্যার যে চারটার সম্বন্ধে একটু জানতে হবে। এটা আমরা অলরেডি অনেকেই জানি, এটা নিয়ে বিস্তারিত আসলে আলোচনা করার কিছু নাই। আমরা জাস্ট একটু ভাগগুলো দেখাই। ভাগগুলো হচ্ছে কি, বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করি, মূলদ আর অমূলদ। মূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে? এগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতেছি। অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অমূলদ সংখ্যাগুলো সাধারণত সবসময় অসীম অনাবৃত্ত দশমিক হয়। অসীম অনাবৃত্ত দশমিক কিরকম সেটা আমরা একটু পরে আসতেছি, অনাবৃত্ত আবৃত্ত নিয়ে। তার আগে মূলদ সংখ্যাগুলো দুই ভাগে ভাগ করতেছি, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে ইংলিশে আমরা ইন্টিজার বলি এবং আমরা সাধারণত জেড দ্বারা এক্সপ্রেস করি, ঠিক আছে? আচ্ছা, এখন পূর্ণ সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করতেছি, ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য। শূন্য আসলে ধনাত্মক না ঋণাত্মক না, মাঝখানে একটা বস্তু, ঠিক আছে? আর এই যে ধনাত্মক আর শূন্য, এই দুইটা মিলাই আমরা একসাথে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারি। আচ্ছা, ধনাত্মক কি ঋণাত্মক কি এটা নিশ্চয়ই তোমাদেরকে আলাদা করে বোঝাতে হবে না, তোমরা জানো সবাই। ধনাত্মক হচ্ছে যেগুলো আমাদের পজিটিভ সংখ্যা, অর্থাৎ প্লাস, মানে প্লাস সাইন যুক্ত, অর্থাৎ ধরো 2 3 4 5 এই ধরনের সংখ্যাগুলো। আর ঋণাত্মক নেগেটিভ সাইন যুক্ত, অর্থাৎ মাইনাস সাইন যুক্ত, -1 -2 -3 এই ধরনের জিনিসগুলো। আচ্ছা, ধনাত্মক সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করতেছি, মৌলিক, যৌগিক আর এক। আচ্ছা, মৌলিক কোনগুলো? যেগুলোর এক এবং ওই সংখ্যা বাদে আর কোনো উৎপাদক থাকে না। আর যৌগিক কোনগুলো? যেগুলোর সাধারণত কোনো মৌলিক উৎপাদক থাকে। আর এক হচ্ছে এমন একটা সংখ্যা যেটা মৌলিকও না যৌগিকও না, মাঝামাঝি একটা সংখ্যা। আচ্ছা, তোমার এখানে প্রশ্ন আসতে পারে যে এক মৌলিক না যৌগিক? উত্তর হবে একটাও না। আচ্ছা, ভগ্নাংশ সাধারণত দুই প্রকার হয়, সাধারণ, দশমিক। সাধারণ কোনগুলো? সাধারণ হচ্ছে যেগুলোর একটা হর থাকবে, একটা লব থাকবে, অর্থাৎ নিউমারেটর ডিনোমিনেটর থাকবে। আর দশমিকে একটা দশমিক চিহ্ন থাকবে, একটা ফোঁটা থাকে মাঝখানে, তাই না? সাধারণ ভগ্নাংশ সাধারণত দুই প্রকার হয়, প্রকৃত, অপ্রকৃত। প্রকৃত কোনগুলো? প্রকৃত হচ্ছে যেগুলোতে আমাদের লবটা ছোট হয়, হরটা বড় হয়। আর অপ্রকৃত হচ্ছে যেগুলোতে আমাদের লবটা হচ্ছে বড় হয়, হরটা ছোট হয়। একটা উদাহরণ দেই। প্রকৃত ভগ্নাংশ হতে পারে 2/5, দেখো লবটা হরের চেয়ে ছোট। অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে 5/2, দেখো লবটা হরের চেয়ে বড়। আর মিশ্র হতে পারে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ। দেখো 5/2 কে আমি 2/2 সমস্ত 1/5, 2 সমস্ত 1/2 হবে, একটু দাঁড়াও, 2 সমস্ত 1/2 আকারে লিখতে পারি, তাই না? আড়াই বা আমরা যাই বলি, এভাবে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এখন দশমিক ভগ্নাংশ সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। সসীম কোনটা? সসীম হচ্ছে আমাদের একটা লিমিট পর্যন্ত দশমিক ভগ্নাংশটা যায় এবং তারপরে আমাদেরকে আর ভাগ যায় না। আর অসীম কোনটা? যেটা হচ্ছে আমাদের একটা আনলিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত যেতে থাকবে, একটা লিমিট, মানে আনলিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত ক্রস করবে আর কি। আচ্ছা, এখন আমরা আসবো আবৃত্ত আর অনাবৃত্ত বিষয়টা নিয়ে। আবৃত্ত কথাটা বলতে বোঝায় যেটা বারবার ঘুরে আসতেছে, বৃত্তের মতো বারবার ঘুরতেছে, একটা সেম জায়গায় ঘুরে আসতেছে, রিপিট হচ্ছে একটা সংখ্যা। আচ্ছা, এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। দেখো, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি এখানে। ধরো 11/30, ঠিক আছে? এটা যদি ভাগ করি আমি ফার্স্টে, দেখো তো আমি ফার্স্টে এখানে কি পাচ্ছি? 22, সো এখানে 2, এখানে পাচ্ছি আমি 8, যেহেতু মিলতেছে না আমি একটা দশমিক নিয়ে একটা শূন্য নিব, তো এখান থেকে পাবো 77, তো 0.7 পাচ্ছি।
এখান থেকে আবার 30 পাচ্ছি, মানে 30 পাচ্ছি। এখান থেকে আমি লিখতে পারি আবার হচ্ছে 22, আলটিমেটলি আবার 8 পাচ্ছি, আবার 80, এখান থেকে আবার 77 আনতে পারবো। তো আলটিমেটলি এখান থেকে আমাদের 2.7272 এই জিনিসটা এভাবে কন্টিনিউ করতেছে। দেখো তো 727272 এইভাবে করে কন্টিনিউ করতেছে না? তার মানে কি একটা নির্দিষ্ট প্যাটার্ন আমাদের বারবার আসতেছে, ভগ্নাংশটা শেষ হচ্ছে না কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন বারবার আসছে। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এটাকে আমরা লিখবো কিভাবে? আমাদের লেখার স্টাইলটা হচ্ছে 2.72, উপরে আমরা দুইটা পৌনঃপুনিক চিহ্ন দেই, এই যে ফোঁটাগুলো উপরে এগুলোকে বলি পৌনঃপুনিক চিহ্ন। তার মানে কি এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে। আচ্ছা দেখো তো যদি এরকম থাকে, সাপোজ 2.2 উপরে পৌনঃপুনিক, এটা বলতে আসলে বোঝাচ্ছে আমাদের কি 2.2222 এভাবে করে আলটিমেটলি চলতে থাকবে। আচ্ছা এখন আরেকটা সংখ্যা যদি থাকে এরকম, সাপোজ 3.3427, এখন মনে করো এই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে, 427 এভাবে রিপিট হচ্ছে, অর্থাৎ তিনটা করে সংখ্যা রিপিট হচ্ছে। তার মানে কি আমি তিনটার উপর পৌনঃপুনিক চিহ্ন দিব? ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হবে এরকম যে আমাদের শুধুমাত্র যে যে সংখ্যাগুলো উপর আছে প্রথমটা এবং শেষটার উপর দিব, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখবো 3.3427, এর উপর একটা পৌনঃপুনিক চিহ্ন, 4 এর উপর একটা পৌনঃপুনিক চিহ্ন। এটা বলতে আমরা বুঝবো 427 সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে। তো এই সংখ্যাগুলোকে আমরা বলতেছি সাধারণত অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আবৃত্ত বলতে কি বৃত্তের মতো ঘুরে ঘুরে বারবার আসতেছে, এই কারণে আমরা বলতেছি আবৃত্ত। আর অসীম কেন? আনলিমিটেড পর্যন্ত চলতেছে আমাদের সীমাহীন ভাবে। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে অমূল্য সংখ্যাগুলোকে আমরা বলি কি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। আচ্ছা অসীম বলতে কি সীমাহীন ভাবে চলতেছে, আর অনাবৃত্ত বলতে কি হবে একটা বৃত্তের মতো ঘুরে ঘুরে বারবার রিপিট হবে না, অর্থাৎ নন রিপিটিং ভাবে চলতে থাকবে। এই ধরনের সংখ্যাগুলো আমরা একটু চিনি। আমরা ছোটবেলায় রুট করা শিখছিলাম, মনে আছে? সাপোজ একটা রুট করে আমরা, সাপোজ 256, এটাকে আমরা রুট করতাম কিভাবে? এখানে একটা চিহ্ন আনতাম, এখানে একটা চিহ্ন আনতাম, এভাবে আমরা দিতাম, ফার্স্টে 2 কে নিয়ে করতাম, তো 2 এর স্কয়ার এখানে হবে 1 একটা আসে, এখানে 1 আনতাম, তারপরে বাকি যে পার্টটা থাকতো নামাই নিয়ে আসতাম 156। এই জিনিসগুলো তোমরা আশা করি 6 বা 7 অথবা শিখছিলাম। এটা ডাবলটা এখানে নিয়ে আসতাম এবং এখানে এমন একটা সংখ্যা বসাইতাম যাতে এটার সাথে এই সংখ্যাটাকে গুণ করলে 156 মিলে যায় বা এটা একটা লোয়েস্ট জিনিস চলে আসে। যেমন এক্ষেত্রে আমরা যদি 6 নিয়ে আসি, 26 × 6 হচ্ছে কি 156, মিলে যাচ্ছে। সো এখান থেকে আমি বলতে পারি 156, তো এখানে ওই 6টা চলে আসবে। সো এখান থেকে আমি বলতে পারবো যে √256 = 16। সো এখান থেকে আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো এভাবে, অতএব √256 = 16। এই তো, তাই না? আচ্ছা এখন একটা সংখ্যা ধরো তো, ধরো একটা সংখ্যা আমাদের এখানে আছে, সাপোজ আমরা 3 নিয়ে কাজ করি না কেন, 3 কে সাপোজ রুট করব, ঠিক আছে? তো এখানে ফার্স্টে আমরা একটা দাগ দিলাম। তো আচ্ছা আমরা একটা জিনিস জানি কি, যদি আমাদের কোনো পরিচিত না থাকে আমরা 0 0 দুটো করে নিয়ে আসি সাধারণত। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে আলোচনা করি। 3 থেকে ফার্স্টে আমরা 1 আনতে পারি, এখানে আমাদের ফার্স্টে 1 আসলো, তারপর এখানে আমাদের 2 আসবে, এখানে নামবে হচ্ছে 200। 2 এর সাথে সামথিং একটা বসালে আমাদের এখানে যাতে মিলে এই জিনিসটা আমরা ইনশিওর করতে হবে। দেখো যদি 7 বসাই তাহলে 7 × 27 কত হবে? 7 × 27 হচ্ছে আমাদের 189। তো এখানে হচ্ছে 189, তো এখানে 1.7 আসবে, তারপর এখানে আবার আসবে হচ্ছে 11, আবার দুটো 0 নিয়ে আসবো, এখানে আসবে 34, এখানে হয়তো বা 3 দিয়ে গুণ হতে পারে, 3 দিয়ে যদি গুণ করি তাহলে দেখি তো 343 × 3 আমাদের আসবে হচ্ছে 1029। এখানে নিচে নামবে হচ্ছে আমাদের 17, এই তো 71। আচ্ছা এখানে 3 আসলো, এভাবে আমাদের আলটিমেটলি দশমিক চলতে থাকবে, তাই না? তো এই যে এই ধরনের সংখ্যাগুলো, অর্থাৎ যেগুলো পূর্ণবর্গ সংখ্যা না, এই সংখ্যাগুলোর রুট বা এই সংখ্যাগুলো হচ্ছে বর্গমূলটাই হচ্ছে আমাদের সাধারণত অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হয়ে থাকে। তো ঠিক আছে, এটা নিয়ে আমাদের আলোচনা আপাতত এই পর্যন্তই থাক। আমরা এখন আবৃত্ত দশমিক ভগ্নাংশ নিয়ে একটা কথা বলবো, ঠিক আছে? আবৃত্ত দশমিক ভগ্নাংশ লেখার কৌশল নিয়ে আমাদের আশা করি সমস্যা থাকার কথা না। আমরা শিখলাম কিরকম, দেখো যদি একটা সংখ্যা থাকে এরকম, সাপোজ 0.222, অর্থাৎ 2 বারবার রিপিট হচ্ছে, এরকম একটা সংখ্যা থাকতে পারে। একটা সংখ্যা থাকতে পারে 0.2323,
2 3, অর্থাৎ 2 3টা বারবার রিপিট হচ্ছে। একটা সংখ্যা থাকতে পারে 0.214, এটা বারবার রিপিট হচ্ছে। এখন এই প্রত্যেকটাকে আমরা কিভাবে লিখবো এই জিনিসটা শিখবো, ঠিক আছে। আমরা প্রকাশ করবো এভাবে 0.2 উপরে হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন, আর এখানে আবার 0.23 তার উপর পৌনঃপুনিক দুইটা চিহ্ন, কারণ কি 2 3টা বারবার রিপিট হচ্ছে। আর 0. এখানে 214 এর ক্ষেত্রে 214 শুরুটাতে একটা চিহ্ন, শেষটা একটা চিহ্ন, ঠিক আছে। আশা করি তোমার লেখার নিয়ম নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আর পৌনঃপুনিক সংখ্যার যোগ বিয়োগ নিয়ে আমরা পরের স্লাইডে একটু কথা বলতেছি, আর গুণভাগ নিয়েও কথা বলবো। তার আগে আমরা একটা জিনিস শিখি, জিনিসটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যাকে আমরা কিভাবে ভগ্নাংশে কনভার্ট করতে পারবো, ঠিক আছে। পৌনঃপুনিক এই অর্থাৎ এই যে আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে পারবো এই জিনিসটা একটু শিখি। আচ্ছা, এটা নিয়মটা হচ্ছে এরকম, এই যে আমি শোনো, এই জিনিসটা হচ্ছে আমরা বইয়ে আমরা বিস্তারিতভাবে অনেক জানি, কিন্তু বিস্তারিতভাবে আমাদের এখন জানার দরকার নেই, যেহেতু আমাদের পরীক্ষার সামনে এবং আমরা হচ্ছে বোর্ড প্রশ্নের দিকে আগাচ্ছি। তো আমরা যতটা শর্টকাট পাওয়া যায় শর্টকাটে শেখার চেষ্টা করি। দেখো, আমাদের যতগুলো পৌনঃপুনিক চিহ্ন থাকবে পরে, আচ্ছা একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে দেখতে আশা করি তোমরা বুঝতে সুবিধা হবে। আমাদের পরে ততগুলো 9 বসবে, একটা আছে না 9। আচ্ছা আচ্ছা, একটু ঘন ঘন হয়ে গেছে তাই না? একটা কাজ করি, নামাই নিয়ে যায়। নামাই নিতে পারতেছি না। আচ্ছা, এখানে দেখাই, দেখো সাপোজ আমি এটাকে একটু এখানে লিখবো, এটাকে ধরো এখানে লিখলাম, এটাকে একটু এখানে লিখলাম, ঠিক আছে। দেখো 0.2 পৌনঃপুনিক আছে, এটাকে আমি প্রথমে কি বললাম যে হরে আমি যতগুলো পৌনঃপুনিক সংখ্যা ততগুলো 9 লিখবো। 9 9, এখানে 9 9 9, আর এখানে আমি যে সংখ্যাটা উপরে আছে এটা লিখবো 23, এখানে হবে 214। দেখো আমি যদি 214 কে 999 দিয়ে ভাগ করি, আমরা পাচ্ছি এটা। আচ্ছা, বুঝতে পারছো? এখন তোমাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া যদি সংখ্যাটা এমন হইতো 2.31414141, তখন আমরা কিভাবে লিখতাম এই জিনিসটাকে? আমরা তো পৌনঃপুনিক আকারে কিভাবে লিখি? 2.314 পৌনঃপুনিক চিহ্ন, এই তো, তাই তো। এটাকে আমরা এক্সপ্রেস করবো এইভাবে, আমরা পৌনঃপুনিক সংখ্যা অনুযায়ী হরে 9 দিব, 9 9 দুইটা 9, ঠিক আছে। এবং দশমিকের আর পর আর যতগুলো সংখ্যা আছে ততগুলো মিলাইতে হবে, অর্থাৎ দশমিকের পর এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3টা না, দুইটা 9 মিলছে, তো আরেকটার জন্য আমি একটা শূন্য অ্যাড করবো। আশা করি তোমাদের বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো দুইটা 9 আসবে পৌনঃপুনিক সংখ্যার জন্য, আরেকটা আসবে পৌনঃপুনিক সংখ্যা আগে দশমিকের আর যত সংখ্যা আছে তার জন্য। 2 এর জন্য কিন্তু কিছু আসতেছে না, শুধুমাত্র 3 এর জন্য একটা 0 আসলো। আচ্ছা, তারপরে এই পুরো সংখ্যাটা 2314 দশমিকহীন ভাবে লিখে ফেলবো। লেখার পর পৌনঃপুনিক বাদে যে চিহ্নটা আছে সেটা লিখে ফেলবো 23। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা দেখি 2314 আমাদের আসবে 2291 ডিভাইডেড বাই 990। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো এখন এই জিনিসটা, যে আমাদের নিয়মটা কিরকম, যে 9 আসবে কতগুলো? যতগুলো পৌনঃপুনিক সংখ্যা থাকবে। আর যদি পৌনঃপুনিক সংখ্যার এক্সট্রা দশমিকের পরে আরো কোনো সংখ্যা থাকে যেগুলো অনাবৃত্ত সংখ্যা, সেগুলোর জন্য একটা করে শূন্য নিয়ে আসবো, ঠিক আছে। আর উপরে এই নিয়মটা কি হবে? উপরে হবে যেটা পৌনঃপুনিক সংখ্যা বাদ, পুরোটা সংখ্যাটা লিখবো, লিখে যে সংখ্যাগুলো পৌনঃপুনিক চিহ্ন বাদে আছে সেগুলো বিয়োগ করবো, ঠিক আছে। আশা করি তোমরা এটা বোঝার কথা। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, 1 মিনিট, আমরা হচ্ছে এটার পরে আরেকটা জিনিস শেখার কথা ছিল আমাদের, দশমিক এই পৌনঃপুনিক সংখ্যাগুলোর যোগ বিয়োগ বা গুণ ভাগ শেখার কথা ছিল। আচ্ছা, দেখি আমরা একটা এক্সাম্পল দেখে নেই। দেখো আমাদের বই থেকে একটা এক্সাম্পল আমরা দেখবো। আমাদের 3টা পৌনঃপুনিক সংখ্যা দেওয়া আছে, 3.89, তারপর আছে 2.178, 2.178, পৌনঃপুনিক সংখ্যা আছে হচ্ছে 7 8 এর উপরে, আর 5.89798, 5.89798 এই জিনিসটা আছে, ঠিক আছে। এখন এগুলো যোগ করতে বলছে। এখন যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে আমরা এই যে এই সংখ্যাগুলোকে সদৃশ পৌনঃপুনিক সংখ্যায় বানায় নিয়ে আসবো। সদৃশ পৌনঃপুনিক সংখ্যা বলতে কি? সদৃশ বলতে হচ্ছে তাদের এই যে এই পার্টটাকে আমরা কি বলতেছি?
এই পার্টটাকে বলতেছে অনাবৃত্ত অংশ, এই পার্টটাকে বলতেছে আবৃত্ত অংশ, তাই না? আবৃত্ত অর্থাৎ যেগুলো রিপিট হচ্ছে, আর অনাবৃত্ত হচ্ছে যেগুলো রিপিট হচ্ছে না। তো সংখ্যাগুলোর আবৃত্ত অংশ আর অনাবৃত্ত অংশকে সমান সংখ্যা আনতে হবে। এর জন্য করতে হবে কি, এর জন্য অনাবৃত্ত যে অংশটা আছে এটার হাইয়েস্ট সংখ্যাটা কাউন্ট করতে হবে। এখানে অনাবৃত্ত হাইয়েস্ট কয়টা আছে? দুইটা, এখানে একটা, এখানে একটাও নাই। তো আমরা যে সদৃশ দশমিক ভগ্নাংশে আসবে সেখানে অনাবৃত্ত অংশ হবে দুইটা অঙ্ক, আর আবৃত্ত অংশের ক্ষেত্রে আমরা লসাগু করে নেব। এখানে তিনটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, ঠিক আছে? তো এটা লসাগু, 2 আর 3 এর লসাগু কত হয়? 6 হয়, তাই না? তো আবৃত্ত পার্ট হবে 6, 6 আর 2 8টা পার্ট হবে। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখব, 3.89898989 8টা নিয়ে আসলাম। আচ্ছা, এই সংখ্যাটাকে দেখো আমরা পৌনঃপুনিক সংখ্যা দিব, এখানে দিব একটা, এখানে দিব, যেটা আমরা যেভাবে বললাম যে আবৃত্ত অংশটা হবে আমাদের কি, আবৃত্ত অংশটা আমাদের সমান হতে হবে দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে দেখো 2.178787877 17 কে বাদ দিয়ে এই পার্ট থেকে এই পার্ট 87878787 এই পুরো পার্টটা রিপিট হচ্ছে না, তো এটাকে আমরা এভাবে লিখবো। আর এই যে পার্টটা, এটাকে আমরা লিখবো 5.89 আচ্ছা 79878, এখানে একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন। দেখো তো এই যে তিনটা ভগ্নাংশকে আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে বানাইলাম না? অর্থাৎ এই যে অনাবৃত্ত পার্ট আর আবৃত্ত পার্ট, এই দুটো পার্ট আমাদের সমান হয়ে গেছে। অনাবৃত্ত সবগুলোর ক্ষেত্রে অনাবৃত্ত 2টা করে অঙ্ক, আর আবৃত্ত সবগুলোর ক্ষেত্রে 6টা করে অঙ্ক। এখন আমরা যোগ বিয়োগ গুণ মানে যোগ বা বিয়োগ করতে পারবো, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখো, যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে আমাদের সবসময় এগুলোকে সদৃশ ভগ্নাংশে নিয়ে আসতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো তো, এই যে যদি আমি এখানে একটা ডট ডট দেই এখানে, আচ্ছা সমস্যা নেই। দেখো এখানে আমাদের কি আসতো, এখানে আবার 8 9 থাকতো না, এখানে আমাদের কি থাকতো আবার 8 7 থাকতো, এখানে পরবর্তী থাকতো আবার 7 9 থাকতো, তাই না? তো যখন আমি সাম করতেছি, আমি এদিক থেকে যদি অ্যাড করি 9 + 9 + 7, তো আমাদের এখানে 18 আর 7 হচ্ছে 25 এর 5, হাতে 2 থাকবে, তাই তো? 8 আর 7 যোগ করলে কত হয়? 16 আর 7 হচ্ছে তোমার 23 আর 2, 25 এর 5, হাতে আবার 2 থাকবে। আচ্ছা, তো এই কারণে আমাদের যখন আমি এই ক্যালকুলেশনটা করব, লাস্টে +2 অ্যাড করতে হবে। আচ্ছা, এটা আমি একটু এই জিনিসটাই একটু পরে আসতেছি, ঠিক আছে? আমরা নরমাল সামটা করে ফেলি আগে। দেখো নরমাল সাম যদি আমরা এখানে করি, আমাদের কি আসবে? এখানে 9 + 7 + 8 মিলাই কত হচ্ছে তোমার? 24 এর 4, হাতে থেকে 2, 8 + 8 + 9 মিলে হচ্ছে তোমার 27 এর 7, হাতে থেকে 2, এখানে হচ্ছে তোমার 23 আর 2 25 এর 5, হাতে থেকে 2, 24 আর 2 26 এর 6, হাতে থেকে 2, এখানে হচ্ছে তোমার 27 এর 7, হাতে থেকে 2, এখানে হচ্ছে তোমার 25 এর 5, হাতে থাকবে 2, এখানে হচ্ছে তোমার 27 এর 7, হাতে থাকে 2, আচ্ছা 19 এর 9, হাতে থাকবে 1, 5 2 7 3 10, একে 11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসে, তাই তো? দেখি তো একবার মিলাই, 97576574। আচ্ছা, আমাদের এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পাশে যে সংখ্যাগুলো আমাদের আবৃত্ত হওয়ার কথা ছিল, সাপোজ এখানে ক্ষেত্রে 8 9, এখানে ক্ষেত্রে তোমার 8 7, এখানে ক্ষেত্রে হচ্ছে তোমার 7 9, দুঃখিত 7 9, এইগুলো যোগ করলে তো আমাদের অ্যান্সারটা ডিফারেন্ট আসার কথা না? কিভাবে দেখো, এই যে যোগ করে আমি কি দেখছিলাম যে 5 থাকে আর হাতে আমাদের 2 থাকে, তাই তো? এই কারণে আমাদের এই সামটার সাথে 2 অ্যাড করতে হয়। যদি 2 অ্যাড করি তাহলে আমাদের সামেশনটা এরকম হবে না, 11.9757656576, বুঝতে পারছো? আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখার জিনিস যে হচ্ছে আমাদের +2 কিভাবে অ্যাড যে করতে হবে, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা আবৃত্ত অংশে শুরুর পার্টটা নিয়ে ক্যালকুলেশন করবো। এই যে 8 8 আর 7, 8 8 আর 7 যোগ করে যেটা হাতে থাকবে ওই জিনিসটাই আমরা লাস্টে অ্যাড করে দেবো। দেখো 8 8 আর 7 যোগ করে কত হয়? তোমার হচ্ছে 23, হাতে কত থাকবে? 3 বসাইলে থাকবে হয়তো 2, এই 2টা আমরা পরে অ্যাড করে দিচ্ছি।
এই হচ্ছে আমাদের যোগের নিয়ম। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে কেমন হবে জিনিসটা, একটা বিয়োগ আমরা করে দেখি, একটা উদাহরণ দেখি বই থেকে। দেখো আমাদের উদাহরণ আছে হচ্ছে 8.243 আর হচ্ছে 5.24673, 5.24673, আর পৌনঃপুনিক চিহ্ন আছে আমাদের 43 আর 63 উপরে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কাজটা কি ছিল? ফার্স্ট কাজটা ছিল এগুলোকে আমাদের সদৃশ দশমিক ভগ্নাংশে কনভার্ট করে নিয়ে আসা, সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে। সদৃশ করার জন্য দেখো তো আমাদের আবৃত্ত অংশে অঙ্ক কতগুলো হবে? এখানে আছে 2টা, এখানে আছে 3টা, লসাগু করলে কত হয়? লসাগু করলে হয় 6। আচ্ছা, আর অনাবৃত্ত অংশে এখানে আছে 2টা, এখানে আছে 1টা, হাইয়েস্ট কত? 2। সো আমাদের এখানে আবৃত্ত অংশে হবে 6টা আর অনাবৃত্ত অংশে হবে 2টা। সো এইভাবে আমরা বানাই নেই, দেখি এটাকে লিখতে পারবো আমরা 8.2434343 কত হলো? 7টা হলো 4। সো 2টার পর এই যে 3 থেকে 4 পর্যন্ত আমাদের পৌনঃপুনিক চিহ্ন। আচ্ছা, এখানে ক্ষেত্রে 5.24673 এখানে পৌনঃপুনিক চিহ্ন। তো আমরা ফার্স্টে নরমালি বিয়োগ করে দেখি তো আমাদের অ্যান্সারটা কেমন আসে। নরমালি যদি বিয়োগ করি 4 - 3 হচ্ছে 1, তারপর হচ্ছে 13 - 7 হচ্ছে তোমার 6, 14 - 7 হচ্ছে তোমার 7, তারপর হচ্ছে 13 - 4 হচ্ছে তোমার 9, 14 - 8 হচ্ছে তোমার 6, তারপর হচ্ছে 13 - 7 হচ্ছে তোমার 6, তারপর হচ্ছে 14 - 5 হচ্ছে 9, তারপর এখানে হচ্ছে তোমার 12 - 3 হচ্ছে 9, তারপর হচ্ছে 8 - 5 হচ্ছে 2। দেখি তো 2.99669760, 2.99669760। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ঠিক আসছে। এখন একটা জিনিস আমাদের আমরা এক্সট্রা কিভাবে কি বলছিলাম যে আমাদেরকে এই জিনিসটা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই পাশে যে আমাদের এক্সট্রা সংখ্যাগুলো ছিল তাই না, এই পাশে কি থাকার কথা ছিল? আবার 3 আসার কথা, 4 আসার কথা, আর কি 6 7 এভাবে আসার কথা তাই না? তো এই যে এইটা থেকে এইটা বিয়োগ করলে একটা হাতে -1 থাকবে না? দেখো তো 3 থেকে 6 বিয়োগ করলে হাতে একটা -1 থাকে না? অর্থাৎ 4, আচ্ছা এখান থেকে ক্যালকুলেশন করি, 14 - 7 তাহলে এখানে থাকবে তোমার 7, এখানে 13 মাইনাস তোমার হচ্ছে 7 তাহলে এখানে থাকবে 6, তো হাতে একটা -1 থাকবে, এই -1টা বিয়োগ করে দিতে হবে। তো আমাদের আলটিমেটলি যে রেজাল্টটা সেটা হবে 2.99669760। আশা করি তোমাদের বোঝার কারো কোনো সমস্যা হওয়ার কথা না, আর এই জিনিসটা রিপিটিভ হবে, অর্থাৎ তোমার এখান থেকে এই পর্যন্ত রিপিটিভ। আচ্ছা, আশা করি এটা তোমাদের বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমরা কোন পার্টটা যোগ করবো কোন পার্টটা বিয়োগ করবো এটা নির্ভর করবে কিসের উপর? এটা নির্ভর করবে আবৃত্ত দশমিক ভগ্নাংশের প্রথম সংখ্যাগুলোর উপর। যেমন আগের ক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যাগুলো ছিল 8 8 আর 7, যেগুলো তিনটা সাম করলে আমাদের হয় 23, তো হাতে আমাদের 2 থাকতে হবে। আর পরের পার্টে আমাদের বিয়োগ করার ক্ষেত্রে যখন আমি 3 থেকে 6 বিয়োগ করবো আমার হাতে একটা -1 থাকবে, সো -1টা আমাদের মানে -1টা যোগ করবো, অর্থাৎ 1 বিয়োগ করে দিতে হবে। বুঝতে পারছো? আশা করি যোগ বা বিয়োগে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো আমাদের নেক্সট টপিক হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ নিয়ে আমরা একটা কথা বলবো। আচ্ছা, গুণ এবং ভাগ নিয়ে তোমাদের কিছু এমসিকিউ আছে, ওগুলোর মধ্যে আমরা আশা করি সবগুলো গুণ এবং ভাগের কনসেপ্ট গুলো বোঝাই দিতে পারবো। আপাতত আমরা একটু অ্যাপ্রোচ করি সামনে। দেখো, আমাদের পরের টপিক হচ্ছে নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত মান এবং নির্দিষ্ট দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের পার্থক্য, বা এই ধরনের একটা কথাবার্তা। আচ্ছা, দশমিক স্থান পর্যন্ত মান বা আসন্ন মান এই জিনিসগুলো আমাদের একটু ভোগায়। সাপোজ ধরো একটা সংখ্যা 5.24658 এই পর্যন্ত বলা আছে, ঠিক আছে? তো এই সংখ্যাটার তোমাকে যদি বলা হয় যে 5 দশমিকের পর 5 ঘর পর্যন্ত, দেখি কোশ্চেনটা একটু লিখি। দশমিকের পর 2 3 4 3 ঘর পর্যন্ত। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে কিরকম, মান আসতে পারে, আরেকটা হইতে পারে
আসন্ন মান, আসন্ন মান। আচ্ছা দেখো, মান কোনটা হবে জানো? মান হবে জাস্ট নরমালি 3 ঘর পর্যন্ত। দেখো 5.246 পর্যন্ত এটা হচ্ছে মান, 5.246। কিন্তু আসন্ন মানের নিয়মটা হচ্ছে এরকম যে আমাদের দশমিকের পর 3 ঘর পর্যন্ত বললে 4 নাম্বার ঘরে কি আছে এটার উপর ডিপেন্ড করবে। যদি 4 নাম্বার ঘরে 0 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো থাকে তাহলে যেটা ছিল ওইটাই থাকবে। আর যদি 0 থেকে 4 অর্থাৎ এর পরে অর্থাৎ 5 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো থাকে তাহলে 1 যোগ হবে, অর্থাৎ আসন্ন মানটা হবে 5.247। বুঝতে পারছো এবার কি 7 কেন হলো ভাইয়া? কারণ এখানে পরে আমাদের 5 আছে, 5 কি ওর চেয়ে বড়, 5 থেকে 9 পর্যন্ত বলেছিলাম। তো এই কারণে আসন্ন মানটা হবে 5.247 আর মানটা হবে 5.246। আচ্ছা তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি যে ভাইয়া আমাদের হচ্ছে 1 ঘর পর্যন্ত মান কত? 1 ঘর পর্যন্ত মান তো 5.2, আর যদি 1 ঘর পর্যন্ত আসন্ন মান বলি সেটাও আমাদের 5.2 হবে। কেন? কারণ এখানে 4 আছে, 4 তো হচ্ছে আমাদের 0 থেকে 4 পর্যন্ত হলে যেটা আছে সেটাই থাকার কথা, ঠিক আছে। আচ্ছা যদি আমি তোমাকে বলি যে 5 ঘর পর্যন্ত আমাদের আসন্ন মান কত? 1 2 3 4 5 পর্যন্ত, পরে 8 আছে না, 8 থাকা মানে কি এখানে তোমার +1 হয়ে যাবে, অর্থাৎ তোমার 60 হয়ে যাবে। আচ্ছা 5 ঘর পর্যন্ত যদি আসন্ন মান বলি সেটা হয়ে যাবে 5.24660। বুঝতে পারছো কি এবার? আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, দশমিক পর্যন্ত মান এবং দশমিক পর্যন্ত আসন্ন মান নিয়ে, ঠিক আছে। তো আমরা পরের টপিকে আগাই। দেখো বর্গমূল নির্ণয় নিয়ে আমরা এর আগে স্লাইডে অনেক কথা বলছি। বর্গমূল নির্ণয় আশা করি তোমাদের ভুল হওয়ার কথা না, এটা আসলে তোমাদের কোনো মেইন টপিক না, এটা অ্যাকচুয়ালি একটা বেসিক টাইপ, যেটা বেসিকটা ভালোভাবে জানা থাকলে তোমাদের অনেক সময় অনেক লাভ হয় আর কি, ঠিক আছে। দেখো তো আমরা চলে আসলাম ডিরেক্টলি বোর্ড কোশ্চেনে। এই যে বলছিলাম যে বোর্ড কোশ্চেনে আমরা গুণ এবং ভাগ শিখবো, ঠিক আছে। এই যে গুণ আর ভাগ, তো দেখো আমরা এখন বোর্ড কোশ্চেন সলিউশন করব। তো ফার্স্ট এমসিকিউটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে 0.3 পৌনঃপুনিক চিহ্ন ইন্টু 0.6 পৌনঃপুনিক চিহ্ন, ঠিক আছে। তো আমরা একদম প্রথমে শিখে এসেছিলাম না যেগুলোকে কিভাবে আমরা সাধারণ মানুষে কনভার্ট করব। তো কনভার্ট করি, যেহেতু একটা চিহ্ন আছে নিচে 9 উপরে 3 ইন্টু উপরে 6 নিচে 9, অর্থাৎ আমাদের পৌনঃপুনিক এর সংখ্যাগুলোর অর্থাৎ তোমার হচ্ছে যে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোর আমরা যদি গুণ বা ভাগ করতে চাই তখন আমাদের এগুলোকে সাধারণ দশমিক ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। এই সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে নিলাম। এখন যদি আমরা গুণ করি আমরা কি পাবো? উপরে 18, নিচে কি পাবো? 81। তো এখান থেকে আবার কি লিখতে পারি? এখানে লিখতে পারি না 2/9। আচ্ছা 2/9 বলতে আমরা আবার লিখতে পারি না 0.2 পৌনঃপুনিক। দেখো তো 2/9 মানে 0.2 পৌনঃপুনিক না, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটার বি নাম্বার। বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ আমাদের প্রসেসটা কি? প্রসেসটা হইতেছে আমাদের এই যে পৌনঃপুনিক অর্থাৎ আবৃত দশমিক সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে আমাদের সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে নিয়ে আসা, সাধারণ ভগ্নাংশে করার পর তারপর ক্যালকুলেশন করে আবার দেখা যায় পৌনঃপুনিক কনভার্ট করা যায় কিনা, ঠিক আছে। দেখো এটা কিন্তু ঢাকা বোর্ড 2024 আসছিল, প্রশ্নটা অনেক ইজি না? দেখো তারপরে প্রশ্ন আমরা যাই। আমাদের বলা আছে যে 2.34 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ কোনটি? আচ্ছা এই প্রশ্নটার জন্য আমাদের এই যে অর্থাৎ এই যে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কনভার্সনটা শিখতে হবে। আমি কি বলছিলাম? একটা ফার্স্টে দাগ, নিচে হচ্ছে হরে আর তোমার যতগুলো পৌনঃপুনিক চিহ্ন থাকবে ততগুলো 9, একটা 9, আর তারপর দশমিকের আগে সংখ্যা মেলানোর জন্য একটা 0। তারপর আমরা পুরো সংখ্যাটা লিখবো 2 3 4, তারপর পৌনঃপুনিক বাদে যে পার্টটা আছে অর্থাৎ 2 3 এটা বিয়োগ করব। তো আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি নিচে 90, উপরে পাচ্ছি আমরা এখানে 1, এখানে 1, এখানে 1, 211/90। তো আমাদের অ্যান্সার হচ্ছে বি। দেখছো আমাদের এই যে চ্যাপ্টারের ম্যাথ গুলা কতটা ইজি। তো এই যে এই ইজি ম্যাথ গুলো আমরা যাতে না ভুল করি বা ইজি ম্যাথ গুলো যাতে আমরা স্কিপ না করি, এই কারণে তোমাদের আজকে এই ক্লাসটা নেওয়া, ঠিক আছে। দেখো আমরা পরবর্তী চ্যাপ্টারটা দেখি, পরবর্তী কোশ্চেন দেখি, নিজের কোনটি অমূলদ সংখ্যা। আচ্ছা অমূলদ সংখ্যা কোনগুলো হয় মাথায় আসছে কি? আমি বলছিলাম অমূলদ সংখ্যাগুলো হয় সাধারণত অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, অর্থাৎ তোমার এই যে রুটের ভেতর যদি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে সেগুলোকে আমরা বলি সাধারণত অমূলদ সংখ্যা। দেখো এই যে 0.53 পৌনঃপুনিক দুটো চিহ্ন আছে, এই জিনিসটা তার মানে কি? এটা হচ্ছে তোমার অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটা অবশ্যই মূলদের মধ্যে পড়তেছে। 0.80 এটা তো অবশ্যই মূলদ। তারপর √9 = কত? 3, এটা তো পূর্ণ সংখ্যা, এটাও মূলদ।
তো অপশন বাকি থাকে কোনটা? √8, এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপরে সেকেন্ড কোশ্চেনে হচ্ছে আমাদের √5/80, √5/80 কোন ধরনের সংখ্যা? আচ্ছা, এটাকে আমরা একটু কনভার্ট করে নিয়ে আসি। তো √5/80, তাই না? এটাকে কিভাবে লেখা যায়? √1/16 আকারে লেখা যায়। এটাকে আবার যদি রুট করি তাহলে 1/4 আকারে লেখা যায়, যেটা আসলে 0.25 অর সামথিং, তাই না? আচ্ছা, দেখো এটা কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলো তো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো, ঠিক আছে? সো এটা তো স্বাভাবিক সংখ্যা না, এটা এটা অমূলদ সংখ্যাও না, কারণ এটাকে আমি হচ্ছে তোমার 1/4 আকারে p/q আকারে লিখতেছি। সো এটা অবশ্যই আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এটা মৌলিক সংখ্যাও না, কারণ এটা দশমিক ভগ্নাংশ। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা পরের কোশ্চেনে যাই। দেখো এখন ভাগ আসছে, আমরা একটু আগে গুণ করে আসলাম, এই যে তোমার আবৃত ভগ্নাংশের এখন আমরা ভাগ করব। দেখো তো 0.13 কে যদি আমরা এক্সপ্রেস করি কিভাবে লিখতে পারবো? পরে আসবে 90 আর উপরে আসবে 13 - 1, ঠিক আছে? ডিভাইডেড বাই আছে 3/9। তো আমরা যদি একটু সিম্পলিফাই করি 12/90 আর ভাগে কি গুণ করলে উল্টায় যায়, অর্থাৎ 9/3। তো দেখো 9/3 কত করো? 3 কে 90 দিয়ে ভাগ করলে নিচে 30, তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে 12/30। এটাকে আরো যদি সংক্ষেপ করি তাহলে এখানে তোমার হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ দিলে 10, উপরে থাকে হচ্ছে তোমার 4, আবার 2 দিয়ে ভাগ করলে 6 দিয়ে ভাগ যায় অ্যাকচুয়ালি, তাহলে থাকবে 2/তোমার হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি। বুঝতে পারছো? আশা করি এই যে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোর, অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোর তোমার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোতে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তো দেখো আমরা তারপরের প্রশ্নে যাই। প্রশ্নে আমাদের বলা আছে কি যে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? আচ্ছা, এই জিনিসটা একটু অ্যালজেব্রিক আমাদের এক্সপ্রেশন আসতে হবে। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কি এটা আশা করি আমরা সবাই বুঝি। জোড় বলতে কি 2 দিয়ে ভাগ করা যায়, বিজোড় কি 2 দিয়ে ভাগ করা যায় না, এই তো। অর্থাৎ তোমার মানে সাধারণ ফরম্যাট যদি বলি, জোড় সংখ্যার সাধারণ ফরম্যাট হচ্ছে 2n, আর বিজোড় সংখ্যার সাধারণ ফরম্যাট হচ্ছে 2n - 1 বা 2n + 1, যাই বলি এটাই, ঠিক আছে? এখন n এর ভ্যালু 0 1 2 3 4 5 যা ইচ্ছা বসে, যদি আমি 2 বসাই তাহলে 4, যদি 2 বসাই এখানে তাহলে 3, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এই তো, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো সবাই। তো দেখো বলা হয়েছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, তার মানে এ ও জোড় বি ও জোড়। একটা জিনিস মাথায় রাখবা, জোড় সংখ্যাকে স্কোয়ার করলে, জোড় সংখ্যাকে বর্গ করলে জোড় সংখ্যাই পাবো, বিজোড় সংখ্যাকে বর্গ করলে বিজোড় সংখ্যাই পাবো, ঠিক আছে? কেন? দেখো 2n কে স্কোয়ার করলে কি পাচ্ছি আমরা? 4n²। এটা অবভিয়াসলি 4 দ্বারা বিভাজ্য, তো এটা হচ্ছে তোমার জোড় সংখ্যা। এটাকে স্কোয়ার করলে কি পাচ্ছি আমরা? এটাকে স্কোয়ার করলে পাচ্ছি আমরা 4n² + 1 + 4n। আচ্ছা, 4n² আর 4n দুইটাই আমার জোড় সংখ্যা, কিন্তু +1 অ্যাড করলে কি হয়? সেটা বিজোড় সংখ্যা হয়ে যায়। বুঝতে পারছো? এই কারণে বিজোড় সংখ্যাকে স্কোয়ার করলে বিজোড় সংখ্যা পাই, জোড় সংখ্যাকে স্কোয়ার করলে জোড় সংখ্যা পাই। তাহলে বলো তো a² আর b² এই দুটার কি বিজোড় হওয়ার কোনো সম্ভাবনা আছে? এই দুটো কিন্তু বিজোড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলো জোড় সংখ্যা, জোড় সংখ্যার স্কোয়ার অবভিয়াসলি জোড় সংখ্যা। আচ্ছা, একটা জোড় সংখ্যার সাথে যদি 2 যোগ করি, b² একটা জোড় সংখ্যা, 2 যোগ করলে কি অবশ্যই এটা জোড় সংখ্যা। সো এই যে বি সি ডি একটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে a² + 1। জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে আমরা কি পাবো? বিজোড় সংখ্যা পাবো। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো পরবর্তী প্রশ্নে আমাদের বলা হয়েছে নিচের কোনটি অমূলদ সংখ্যা এটা বের করতে। ফার্স্ট অপশনে যদি দেখি 0.2 পৌনঃপুনিক চিহ্ন, এটা তো অবশ্যই অমূলদ সংখ্যা না, এটা মূলদ সংখ্যা। আমরা উদাহরণে পড়ে আসছি যে এটা হচ্ছে আমাদের কি আবৃত্ত সাধারণ আবৃত্ত অসীম আবৃত্ত ভগ্নাংশ আর কি। আচ্ছা, √9/16 এটাকে আমরা সংক্ষেপে করে কি লিখতে পারি? 3/4। তো এটাও অবশ্যই আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, 3√8/27 কে কি লিখতে পারি আমরা? 3√8 কত? 2, 3√27 কত? 3। এটা আশা করি তোমাদের বোঝার কথা। 3³ হচ্ছে 27, সো 3√27 হচ্ছে 3। আবার 2³ হচ্ছে 8, তো 3√8 হচ্ছে 2। কিন্তু 5/√3 এটাকে কি তুমি আর কোনোভাবে ভাঙাইতে পারতেছো? ভাঙাইতে পারতেছো না। একটা জিনিস আমরা মাথায় রাখছিলাম যে p/q আকারে আমরা লিখতে পারবো না। এখানে দেখো p আর q দুইটাই পূর্ণ সংখ্যা হওয়ার কথা ছিল, কিন্তু p এটা পূর্ণ সংখ্যা। আচ্ছা,
আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মূলদ সংখ্যার সংজ্ঞা কি ছিল, যে পি বাই কিউ আকারে লিখতে পারবো, যেখানে পি এবং কিউ দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে। কিন্তু এখানে কি এটাকে পি বাই কিউ আকারে লিখতে পারতেছি না, কারণ এখানে √3টা পূর্ণ সংখ্যা নয়। সো এটা হচ্ছে অবশ্যই অমূলদ সংখ্যা। বুঝতে পারছো? অমূলদ সংখ্যা কোনগুলো? যেগুলো হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, সেগুলো হচ্ছে আমার অমূলদ সংখ্যা। আচ্ছা, তারপরে আমরা অ্যাপ্রোচ করি পরের কোশ্চেনে। দেখি নিচের কোনটি অমূলদ সংখ্যা। দেখছো তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোনটি মূলদ কোনটি অমূলদ। এখান থেকে এমসিকিউ প্রতি বছরে প্রত্যেক বোর্ডে মাঝে মাঝে একটা দুটো করে চলে আসে। দেখো এই প্রশ্নে আমরা দেখি 3√64 আমাদের কত? 3√64 হচ্ছে আমাদের 4, আর √36 হচ্ছে আমাদের 6, সো আলটিমেটলি 2/3। এটা অবভিয়াসলি আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, √32/√64 এটাকে আমরা এভাবে লিখতে পারি √32/64, আলটিমেটলি লেখা যায় তোমার √1/2। এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা 1/√2। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, আমরা বের করে ফেলছি। বাকিগুলো দেখে আসি যেগুলো আসলে মূলদ না অমূলদ। √81 কত? 9। √625 হচ্ছে 25। এটা অবভিয়াসলি তাহলে আমাদের পি বাই কিউ এর প্রশ্ন হচ্ছে, এটা মূলদ সংখ্যা। আবার এখানে আগের এক্সাম্পলটাই 2/3, এটাও মূলদ সংখ্যা। তার মানে অমূলদ কোনটা? অমূলদ হচ্ছে বি নাম্বারটা। বুঝতে পারছো? তো দেখো অনেক সময় তোমাদের কিন্তু সবগুলো অ্যান্সার চেক করতে হয় না, আমরা এ থেকে বি তে গিয়ে আমরা বুঝতে পারছি যে এটাই আমরা কাঙ্ক্ষিত অমূলদ সংখ্যা। কিন্তু আমরা ওভারশিওর হওয়ার জন্য চেক করতে পারি যে সি আর ডিও অমূলদ কিনা, একটু চেক করে দেখি। বুঝতে পারছো? আচ্ছা, তো পরের প্রশ্ন দেখো 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? আচ্ছা, বর্গমূল দেখো আমরা ফার্স্টে আগে এটা বের করে ফেলি। পয়েন্ট কয়টা জিরো আছে? দুইটা শূন্য, 2 5। এটাকে আবার লেখা যায় কিভাবে? আমাদের 25 ডিভাইডেড বাই 10000। ঠিক আছে, এখন বলা হয়েছে এটাকে আমরা রুট করতেছি। তো আমরা এখান থেকে পাচ্ছি কি? √25 ডিভাইডেড বাই √10000। আচ্ছা, √25 কে রুট করলে পাবো 5, আর √10,000 কে করলে পাবো 100। তো আলটিমেটলি পাচ্ছি আমরা 0.05। দেখো এটা আবৃত্ত দশমিক তো না, এটা অসীম দশমিকও না, কারণ আমাদের সীমা আছে একটা। এটা সম্ভবত এখানে অনাবৃত্ত দশমিক ছিল, যাই হোক অপশন দুটাই সেম চলে আসছে। এটা হবে অনাবৃত্ত দশমিক বা এরকম কিছু একটা ছিল, বাট এটাও আমাদের না। আমাদের অ্যান্সার হচ্ছে সসীম দশমিক। কেন সসীম দশমিক? কারণ এখানে আমাদের সীমার মধ্যে আছে জিনিসটা, আর দশমিক চিহ্ন দশমিক পয়েন্ট যুক্ত আছে। ঠিক আছে, এই কারণে আমরা এটাকে সসীম দশমিক ভগ্নাংশ বলবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো দেখি আমরা পরের প্রশ্নে যাই। দেখো 4.78 এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? 4.78 এখানে সম্ভবত কোথাও একটা তোমার পৌনঃপুনিক চিহ্ন ছিল, অথবা তুলতে ভুল হয়েছে, আমি একটু চেক করে দেখতেছি। আচ্ছা, দুঃখিত, এখানে হচ্ছে আমাদের একটু টাইপিং মিস্টেক হয়েছে। 4.78 এর 8 এর উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন ছিল। ঠিক আছে, দেখো তো এইটা যদি হয় অবস্থা, আমাদের এটাকে আমরা কনভার্ট করে নিয়ম কি শিখছিলাম? তোমরা নিজেরা মুখে মুখে খাতায় কলম দিয়ে লিখে ফেলো। তো দেখো এখানে আমাদের পৌনঃপুনিক চিহ্ন আছে একটা, তো একটা 9, আর দশমিকের পর দুইটা শূন্য থাকায় একটা শূন্য আসবে, আর উপরে কি 478, এখান থেকে বিয়োগ হবে 47। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা এখানে লিখতে পারবো কত? এখানে লিখতে পারবো 431 ডিভাইড বাই 90। আচ্ছা, তো এখান থেকে আমাদের লিখতে পারবো 360 প্লাস হচ্ছে তোমার এখানে 40, 71, তাহলে হচ্ছে 360 প্লাস 71 না এখানে। আচ্ছা, ডিভাইড বাই হচ্ছে তোমার 90 না, তো এখান থেকে আমরা লিখতে পারি 4 সমস্ত 71/90। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কোথায় আছে দেখো তো? এই যে এ নাম্বারে আছে, এটা অ্যান্সার। ঠিক আছে, সো আমাদের এটা কমপ্লিট হলো। এটা অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। আচ্ছা, নিয়মটা কি? নিয়ম আসলে ভাই এখানে কিছুই না, শুধুমাত্র আমরা এই যে আবৃত্ত যে অসীম দশমিক অসীম ভগ্নাংশটা ছিল, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করছি। কনভার্ট করার সিস্টেমটা কি ছিল আমাদের? আচ্ছা, এই জিনিসটা একবার রিক্যাপ করে দিই। ঠিক আছে, কনভার্ট করার সিস্টেম ছিল যতগুলো আমাদের পৌনঃপুনিক চিহ্ন থাকবে আমাদের হরে ততগুলো 9 বসবে। ধরো দুইটা ছিল বা তিনটা ছিল, তিনটা 9 বসবে। তো আচ্ছা, একটা উদাহরণ দিয়ে নিই তাহলে বেটার হয়। ঠিক আছে, সাপোজ 4.27359 এটা আছে। ঠিক আছে, একটু কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা,
তো কি বলছিলাম আমি, যতগুলো আমাদের পৌনঃপুনিক চিহ্ন থাকবে ততগুলো 9 বসাবো। বসানোর পর, আচ্ছা দুঃখিত, বসানোর পর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে আর পৌনঃপুনিক বাদ দিয়ে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য, দুইটা আছে না, তো দুইটা শূন্য। তারপর পুরো সংখ্যাটা লিখে ফেলবো 4 2 7 3 5 9। ঠিক আছে, লেখার পর পৌনঃপুনিক বাদে যে অঙ্কগুলো আছে অর্থাৎ 4 2 7 এটা বিয়োগ দিব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি এই যে কনভার্সনটা তোমাদের আর কারো কোনো সমস্যা থাকার কথা না। এই চ্যাপ্টারে কিন্তু এমসিকিউটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে অনেক বেশি এমসিকিউ আসে। ঠিক আছে, এই কারণে আমাদের এই জিনিসগুলো ভালো মতো মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নে বলা আছে, আচ্ছা সম্ভবত এখানে পৌনঃপুনিক চিহ্ন তুলতে ভুলে গিয়েছে, একটু দেখি। আচ্ছা, এখানে পৌনঃপুনিক চিহ্নগুলো ছিল, এখানে একটা ছিল এটার উপরে, আর এখানে 1 আর এটার উপরে ছিল। ঠিক আছে, তো এগুলোকে আমরা কনভার্ট করে নিয়ে আসি। কনভার্ট করলে আমরা পাবো এখানে একটা 9, এখানে একটা 0, এখানে পাবো 28 মাইনাস হচ্ছে 2। আচ্ছা, কিন্তু কি বলা আছে, এখানে আবার 9 আসবে দুইটা। দেখো দশমিকের পর কিন্তু দুইটা সংখ্যা দুইটাই পৌনঃপুনিক, সো এখানে আর কোনো এক্সট্রা 0 আসবে না। উপরে আসবে 4218 মাইনাস 42। ঠিক আছে, আলটিমেটলি আমাদের রেজাল্টটা হবে এরকম, 26 ডিভাইড বাই 90 ইন্টু, এখান থেকে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে তোমার 6, 11 মাইনাস 5 হচ্ছে তোমার 6, আর 1 4166 ডিভাইড বাই 99। এটা যদি আমরা একটু ক্যালকুলেটরে করে ফেলি, দেখি তো, 26 ডিভাইড বাই 90 ইন্টু তোমার হচ্ছে 4166 ডিভাইড বাই 99, আমাদের ভ্যালু আসবে 12.1566। আচ্ছা, আমি কি কোথাও একটু ভুল করছি একটু দেখে চেক করে। 4166 ডিভাইড বাই 99 আর হচ্ছে আমার 26 ডিভাইড বাই 90। আচ্ছা, 0.2888 ইন্টু 42 পয়েন্ট, কোথাও একটা সম্ভবত আমি ভুল করেছি, একটু দেখি। তাহলে হচ্ছে তোমার 28 মাইনাস 2 26 ডিভাইড বাই হচ্ছে 90। আচ্ছা, আচ্ছা সম্ভবত আমি এখানে ভুল করছি, দেখি 4218 মাইনাস 41। এই যে আমি ক্যালকুলেশন একটু ভুল করছি, দুঃখিত আমি। দেখছো এই ক্যালকুলেশন গুলো একটু ছোটখাটো ভুলের জন্য ফুল ভ্যালু কিন্তু চেঞ্জ আসতে পারে। এখানে আসবে 4176। ঠিক আছে, তো এই যদি ক্যালকুলেশনটা আমরা করি, আচ্ছা 4176, তো এই ক্যালকুলেশনটা করলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 12.185, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। বুঝতে পারছো? এগুলো ম্যাথ কিন্তু আসলে সবগুলো আমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারি, কিন্তু আমরা প্রসেসটা শিখে গেলাম। ঠিক আছে, প্রসেসটা কিরকম, আমরা এই সবগুলোকে সাধারণ দশমিক ভগ্নাংশে কনভার্ট করব, করার পর তারপর গুণ যোগ বিয়োগ ভাগ যা ইচ্ছা করতে হতে পারে। ঠিক আছে, আচ্ছা আশা করি এই ম্যাথে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা নেক্সটে আগাই। দেখো বলা আছে এই যে 0.99973 সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কিন্তু আমাদের বলা আছে আসন্ন মান নির্ণয় করতে। ঠিক আছে, আসন্ন মান নির্ণয় করার সিস্টেম আমি তোমাকে কি বলছিলাম, যে এই যে 3 দশমিকের পর 4 নাম্বার যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি 4-এর বড় হয় অর্থাৎ 5 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে আমার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তো দেখো এটা কি 7 আছে, অতএব 4-এর বড় অবশ্যই, তাহলে আমি এখানে 1 যোগ করবো আগের সংখ্যার সাথে, তাহলে এখানে কি 10 হয়ে যাবে 0। তাহলে আমি 0 হাতে রেখে 1টা এই পাশে যোগ করবো, আবার 10 হয়ে গেল, আবার 1 হাতে, আবার এখানে যোগ। তার মানে আমার জিনিসটা এরকম আসতেছে না, 0.999 প্লাস এখানে তোমার 0.001, এটা এই জিনিসটা আসলে আসতেছে। তো আলটিমেটলি আমার এখানে আসবে आंसर 1.000। বুঝতে পারছো কি? আশা করি এটা সুস্থ সমস্যা হওয়ার কথা না, তাহলে এটা আমার आंसर হবে সি নাম্বার। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই একটা টেকনিক্যাল প্রশ্ন, এটা আশা করি তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা দেখি, আচ্ছা ঠিক আছে, তো আমরা তারপরে প্রশ্নে চলে যাই। দেখো বলা আছে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন। আমরা সাধারণ গণিতে চ্যাপ্টার 3 তে স্কয়ার এবং কিউবের সূত্রগুলো পড়ছিলাম না? একটা সূত্র আমাদের ছিল না এরকম, যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি ছিল, এই ক্লাসটা সম্ভবত আমি তোমাদের নিয়েছিলাম
এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো, এই যে একটা হোল স্কোয়ার বানানোর জন্য, এ প্লাস বি এর হোল স্কোয়ার বানানোর জন্য আমার এ স্কোয়ার আর বি স্কোয়ারের সাথে কি যোগ করতে হচ্ছে? একটু অন্য কালার দিয়ে মার্ক করে দেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন এই যে টোয়াইস এ বি যোগ করতে হচ্ছে না? তো ভাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কি যোগ করবো আমরা এখানে? অ্যান্সার হচ্ছে টোয়াইস এ বি। আচ্ছা, বুঝতে পারছো তোমরা? আশা করি এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, একটা প্রশ্ন যদি তোমাকে করি, ধরো এখানে যোগ করার কথা বলা নাই, এখানে বলা আছে কোনটি, যদি বলা থাকতো যে কোনটি বিয়োগ করলে হবে, সেক্ষেত্রে অ্যান্সারটা কি হইতো বলো তো ভাইয়া? সেক্ষেত্রে অ্যান্সারটা 2ab হতো। কেন হতো? কারণ আমাদের আরেকটা সূত্র আমরা জানি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। বুঝতে পারছো? তো যদি এ স্কোয়ার বি স্কোয়ার থেকে টোয়াইস এ বি বিয়োগ করি তাও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যদি যোগ করি তাও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা পরবর্তী প্রশ্নে আগাই। আচ্ছা, এমসিকিউ একটু কিছু তোমাদেরকে দেখো, এমসিকিউ নিয়ে যে তোমাদেরকে একটু সাজেশন দিতে চাই, যে আমরা এতক্ষণ পর্যন্ত যে এমসিকিউ গুলো করলাম, এগুলো থেকে আমরা একটা কি দেখতে পাই? একটা কমন প্যাটার্ন দেখতে পাই না? যে আমাদের এক নাম্বার বা বেশিরভাগ এমসিকিউ গুলো এরকম আসে না যে কোনটি অমূলদ সংখ্যা। এই প্যাটার্নটা কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অমূলদ সংখ্যার মূলদ সংখ্যার ভিত্তিটা আমাদের খুব বেশি আসে। আরেকটা আসে কিরকম? একটা আসে আবৃত্ত ভগ্নাংশ। এই দুইটা টপিক তুমি যদি ভালো মতো পড়ো, এই চ্যাপ্টার থেকে আর এমসিকিউ নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। অমূলদ আর মূলদের যে ব্যাপারটা, আর এটা হচ্ছে আবৃত্ত ভগ্নাংশ, যে যোগ বিয়োগ বা গুণ ভাগের ব্যাপারটা, এই দুটো টপিক কভার করলেই তোমার এই চ্যাপ্টার থেকে এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা পোহাতে হবে না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আমরা এখন পরবর্তীতে অ্যাপ্রোচ করি। দেখো, এখন আমরা সিকিউ চলে আসছি, বোর্ড প্রশ্ন। আচ্ছা, বোর্ড প্রশ্ন ঢোকার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করে আসি, ঠিক আছে? দেখো, আমরা মৌলিক সংখ্যা তো চিনি, তাই না? মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলো হচ্ছে এক এবং ওই সংখ্যা বাদে আর কোনো উৎপাদক থাকে না। আচ্ছা, আরেকটা শর্ট টার্ম আছে আমাদের এখানে, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা কাকে বলে এটা কি আমরা জানি? এটা নিয়ে আমাদের কোনো আইডিয়া আছে কি? দেখো, আচ্ছা, সহমৌলিক সংখ্যা সাধারণত সহমৌলিক সংখ্যা জোড় হয়, দুইটা সংখ্যা মিলায় একসাথে সহমৌলিক বলা হয়। সহমৌলিক সংখ্যা আমাদের যে প্যাটার্নটা সেটা হচ্ছে দুইটা সংখ্যা থাকবে। ধরো আমি নিলাম এক্ষেত্রে 9 নিলাম আর 16 নিলাম। এই দুইটা কিন্তু মোটেও এক মৌলিক সংখ্যা না। 9 কি মৌলিক? মৌলিক তো না। 9 কে ভাঙলে আমরা 3 পাই, 3 পাই। 16 কে ভাঙলে আমরা 4, 4 স্কোয়ার 4 স্কোয়ার 16, সো 4 পাবো, 2 পাবো, ইত্যাদি ইত্যাদি আমরা ফ্যাক্টর গুলো পাচ্ছি। ঠিক আছে, তো যদি, আচ্ছা, 9 এর ফ্যাক্টর গুলো কি কি আমাকে বলো তো? 9 এর ফ্যাক্টর হচ্ছে 3, 3, এই তো। 16 এর ফ্যাক্টর হচ্ছে 2, মৌলিক মৌলিক ফ্যাক্টর আর কি, 4টা 2, অথবা তুমি এখানে 4 × 4 লিখতে পারো, যা ইচ্ছা। ঠিক আছে, অর্থাৎ কোনো দুইটা সংখ্যার মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে সেগুলোকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো। দেখো তো, 9 আর 16 এর মধ্যে কোনো সাধারণ মৌলিক উৎপাদক আছে? এখানে 3, এখানে 2 বা 4, এখানের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। ঠিক আছে, কোন দুটো সংখ্যার জোড়ের মধ্যে যদি কোনো সাধারণ মৌলিক উৎপাদক না থাকে বা সাধারণ উৎপাদক না থাকে, তাহলে সেই জোড়টাকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। বুঝতে পারছো? আশা করি তোমরা ক্লিয়ার। তো আমরা তাহলে ম্যাথে প্রবেশ করতে পারি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রমাণ করো সি এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা। সি এর উপাদান কি? সি এর উপাদান দেওয়া আছে √7। প্রমাণ করতে হবে যে √7 একটি অমূলদ সংখ্যা। তো ফার্স্টে আমরা ধরে নিই, আচ্ছা, কোনো একটা কিছু প্রমাণ করার জন্য আমরা সবসময় নেগেটিভটা ধরে নিই। অর্থাৎ দেখো, আমাকে প্রমাণ করতে বলছে যে √7 একটি অমূলদ সংখ্যা। আমরা ফার্স্টে ধরে নিব যে √7 একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, √7 মূলদ হলে কি হতে পারে? মূলদ হলে p/q আকারে প্রকাশ করা যেতে পারে। কিন্তু যদি আমি দেখি যে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, তার মানে কি আমাদের ধারণাটা ভুল ছিল। ধারণাটা ভুল মানে কি? অবশ্যই এটা মূলদ সংখ্যা না। মূলদ না হলে কি? অমূলদ। বুঝতে পারছো? আমরা এই স্টেপে আগাবো। আচ্ছা, তো ধরি √7 একটি মূলদ
সংখ্যা। ঠিক আছে, যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমি কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো √7 ইজ ইকুয়াল টু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই তো। তো এখান থেকে আমি যদি দুই পাশে স্কোয়ার করি তাহলে আমি লিখতে পারবো কি 7 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আচ্ছা, এটা লিখলাম। একটু দেখি, আচ্ছা এটা লেখার পর দেখো তো একটা কিউকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে এটা এভাবে লেখা যায় না, 7q ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, লেখা যায় তো, তাই না? কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তো ভাইয়া, এখানে 7q পূর্ণ সংখ্যা না। কেন পূর্ণ সংখ্যা বলো তো? 7 একটা পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা, কারণ পি আর কিউ তো দুইটাই পূর্ণ সংখ্যা ছিল। কিন্তু দুঃখিত, কিন্তু পি স্কোয়ার ডিভাইড বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কেন পূর্ণ সংখ্যা নয় বলতো? এখানে হচ্ছে আমাদের ক্যাচটা, ঠিক আছে? এখানে হচ্ছে পি আর কিউ ছিল, কি ছিল? পি আর কিউ ছিল সহমৌলিক সংখ্যা। সহমৌলিক বলতে কি, তাদের মধ্যে আর কোনো ফ্যাক্টর নাই, অর্থাৎ পি বাই কিউ হচ্ছে একটা ভগ্নাংশ, তাই তো? তাহলে পি স্কোয়ার বাই কিউ একটা ভগ্নাংশ, অর্থাৎ এই যে পি স্কোয়ার বাই কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। তার মানে কি, আমরা যে কনসেপ্টটা বলছিলাম যে 7q ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, এটা কি আমাদের খাটতেছে? অতএব আমরা কি লিখতে পারি, অতএব 7q, আচ্ছা একটু চাপাচাপি হয়ে গেছে তো, একটু মুছে নিয়ে নিচে লেখা শুরু করি। ম্যাথ আমাদের মোটামুটি শেষের দিকে চলে আসছে, ঠিক আছে? দেখো, অতএব আমি লিখবো কি 7q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। যদি এইটা আমাদের সত্যি হয়, 7q যদি পি স্কোয়ার বাই কিউ এর সমান না হয়, অতএব আমরা লিখতে পারি কি √7 নট ইকুয়াল টু পি বাই কিউ, তাই না? যদি 7q যদি পি স্কোয়ার বাই কিউ না হয় তাহলে আমরা বলতে পারি কি √7 ও পি বাই কিউ না। √7 পি বাই কিউ আকারে না হয় তাহলে আমরা একটা কথা লিখতে পারি কি, আমরা লিখতে পারি অতএব √7 মূলদ নয়, মূলদ নয়। যদি মূলদ না হয় তাহলে কি হবে? তাহলে অবশ্যই অতএব √7 হচ্ছে অমূলদ। দেখো, আমি ম্যাথটা তোমাদেরকে স্ট্রাকচারটা দেখাই দিলাম, একটু ভাষা তোমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আছে? কি কি ভাষা লিখবা? এই যে শুরু থেকে আমরা এইভাবে লিখবো যে প্রথমে ধরে নিব যে √7 একটি মূলদ সংখ্যা, তারপরে আমরা ভাষায় এইভাবে লিখবো যে √7 যদি মূলদ সংখ্যা হয় এটাকে আমরা পি বাই কিউ দিয়ে এক্সপ্রেস করতে পারবো, যেখানে পি কিউ হচ্ছে সহমৌলিক সংখ্যা এবং কিউ শূন্য নয়, ঠিক আছে? এটা দেওয়ার পর আমরা লিখবো এভাবে যে √7 ইকুয়াল টু পি বাই কিউ, অর্থাৎ 7 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তারপর আমরা এখানে পাশে আমরা ব্র্যাকেটে লিখে নেবো যে উভয় পাশে বর্গ করে, তারপর 7q ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ, কিউটা আমরা এই পাশে নিয়ে আসছি। তারপরে লিখবা, এখানে আমরা দেখতে পাই বাম পক্ষে 7q একটা পূর্ণ সংখ্যা, কারণ কিউ পূর্ণ সংখ্যা, 7 ও পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কেন? কারণ পি আর কিউ সহমৌলিক, অতএব এগুলো একটা ভগ্নাংশ। অতএব 7q যদি পি স্কোয়ার বাই কিউ এর সমান না হয় তাহলে √7 ও পি বাই কিউ এর সমান না। √7 যদি পি বাই কিউ এর সমান না হয় তার মানে আমাদের প্রথম যে ধারণাটা ছিল যে √7 এটি মূলদ সংখ্যা, তাহলে এটা ভুল। √7 যদি মূলদ সংখ্যা না হয় তাহলে আর কি বাকি থাকে অপশনটা? অমূলদ সংখ্যা। অতএব সি এর উপাদান যে একটি অমূলদ সংখ্যা, এটা প্রুভ হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের পুরো ম্যাথটা। একবার তোমরা দেখে নাও, যদি কারো কোনো সমস্যা থাকে একবার দেখে নাও। আচ্ছা, আশা করি দেখা শেষ, আমরা তাহলে পরবর্তী ম্যাথে যেতে পারি, ঠিক আছে? কারো যদি বুঝতে সমস্যা না হয় একটু পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, এখন আমাদের যোগ বিয়োগে আবার চলে আসলাম যে 3.25 এর সাথে আমার 2.09 যোগ করতে হবে। তো আমরা লিখে নেই, এখানে আমার আছে কি 3.25 রিপিটেটিভ আর এখানে 2.09। দেখো, আমাদের এইখানে আবৃত্ত সংখ্যা সমান, আবৃত্ত অঙ্কের সমান আর অনাবৃত্ত অঙ্কের সমান সংখ্যার সমান সেম না। তো আমরা যদি এখানে যোগ করে দেই 9 আর 5 কত হবে? এখানে 14, 1 থাকবে হাতে, 2 আর 1 মিলে 3, 3 আর 2 মিলে 5.34 হওয়ার কথা। কিন্তু ওই যে বলছিলাম যে এই পাশে আবার 5 আর 9 থাকবে, আবার একটা হাতে চলে আসবে, তাই না? যোগের ক্ষেত্রে আমরা কি করতাম? ওই যে হাতের অংশটা যোগ করে দিতাম এক্সট্রা করে। তো দেখো তো 9 আর 5 যোগ করে কত হবে? আচ্ছা, এটা আমরা একটু
বুঝিয়ে দেয় যে এই জিনিসটা কেন আসলো। ঠিক আছে, এটা আমরা বুঝাই দিব এইভাবে যে এখানেও আরো থাকবে আমাদের 5 5 থাকবে, এখানেও 9 9 থাকবে। তো সামেশন করলে আমার 9 আর 5 মেলায় হচ্ছে তোমার 14 আসতো, হাতে 1 থাকতো। 9 আর 5 14 মিলে এখানে 15 আসতো, হাতে 1 থাকতো। তো এই কারণে আমাদের এখানে প্লাস 1টা করে আমাদের অ্যান্সারটা আসবে 5 পয়েন্ট, দুঃখিত, 5.35 রিপিটেটিভ। একটু 1 মিনিট দেখি। আচ্ছা, আমরা এই ম্যাথটা ঠিক করছি, আমাদের আসলে প্রশ্নটা একটু ভুল ছিল, বুঝতে পারছো? আমরা এই পর্যন্ত যা করছি সেটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার, অ্যান্সার ডান। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের প্রশ্ন তুলতে একটু ভুল ছিল, প্রশ্নে আমাদের আসলে ছিল অন্য প্রশ্ন। দেখো, প্রশ্নে আমাদের ছিল 3.25, রিপিটেটিভ সাইনটা এখানেও ছিল, আমাদের এখানে আসলে তুলতে মিস গেছে একটু টাইপিং করতে। তো তাও আমরা, দেখো আমরা যেটা বের করছি ওটা হচ্ছে 3.25 রিপিটিভ একবার থাকলে যেটা আসতো এটা অ্যান্সার। কিন্তু যদি আমার রিপিটিভ সাইনটা দুইটাতে থাকতো তাহলে কি হইতো? আমরা এখন এই জিনিসটা বের করব। তো আমাদের সেম জিনিসটা কি ছিল? আমাদের ছিল কি যে আমাদের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সেম হতে হবে। তো এই যে এখানে দুইটা, এখানে একটা, লসাগু কত হয়? লসাগু হয় 2। তো আমাদের আবৃত্ত অঙ্কের সংখ্যা হবে 2টা আর অনাবৃত্ত অঙ্কের সংখ্যা হবে 1টা, কারণ এখানে একটা 0 আছে। ঠিক আছে, তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি 3.25 এখানে 5 2 5 এর উপরে হচ্ছে তোমার, আচ্ছা দুঃখিত, এখানে তোমার 0 আছে না, এটাকে আবার লিখতে পারি আমরা 2.0999। আচ্ছা, তো এখানে আমার 9 এর উপর আমরা দিতে পারি একটা আছে এখানে, আচ্ছা 3টা নিলে তো আমাদের হয়ে যাচ্ছে, দুঃখিত আমি একটু বেশি নিয়ে নিয়েছি। আচ্ছা, তো এখানে আমাদের 5 এর উপর রিপিটেটিভ আসবে, 9 এর উপর রিপিটেটিভ আসবে, তাই তো? দেখো তো ঠিক আছে না? এবার আমাদের অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা কত? একটা, 2 আর 0 এখানে একটা ছিল। আর আবৃত্ত অংশের সংখ্যা কত? অঙ্ক সংখ্যা 2টা, কারণ কি 2 আর 1 মিলে রসের উপরে 2 আসছে। এখন আমরা যোগ করব, যোগ করলে আমাদের 9 আর 2 মিলে কত আসবে? 11 আর 1 হাতে 1, 9 আর 5 মিলে 14 আর 1, 15 আর 5 হাতে থাকে 1, 2 1 মিলে 3 আর এখানে 5, 5.351। কিন্তু আমাদের একটা জিনিস আমরা আগে বলছিলাম যে আমাদের এই পাশে একটু ক্যালকুলেশনটা করতে হবে। দেখো, এই পাশে যদি থাকতো হচ্ছে আবার 5 2 আবার 9 9, তখন সাম করলে আমি এখানে পাইতাম 11 এর 1 হাতে থাকতো 1, 14 আর 1 মিলে 15 এর 5 হাতে থাকতো 1। এই 1টা এখানে এই পাশে প্লাস হয়ে যাবে, যার ফলে আমার অ্যান্সারটা আসবে 5.352 আর 5 আর 2 এর উপর রিপিটেটিভ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। একটু লিখে দেই পাশে অ্যান্সার। আচ্ছা, দেখো ম্যাথ আমরা এখানে আসলে দুইটা করে ফেলছি। ফার্স্ট ম্যাথটা ছিল এরকম যে 3.25 এর উপর রিপিটেটিভ আর 2.09 এর উপর রিপিটেটিভ, এই জিনিসটার ক্যালকুলেশনটা। আর তারপরটা ছিল 3.25 দুইটার উপর রিপিটেটিভ আর 2.09 এর উপর রিপিটেটিভ। বুঝতে পারছো? সো দুইটা ম্যাথের প্রসেসটা আমরা দেখে নিলাম। আমাদের নিয়মটা কিরকম? নিয়মটা হচ্ছে আমাদের সবগুলোকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করা, করার পর তারপরে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা করা, এবং করার পর এই যে এক্সট্রা পার্টটা এইটার জন্য +1 বা +2 যোগ করতে হবে। এই জিনিসটা কিন্তু ভুলে গেলে চলবে না, ভুলে গেলে পুরো ম্যাথটাই ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? তো একবার তোমরা দেখে নাও, আশা করি প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, দেখা হয়ে গেলে আমরা তাহলে পরবর্তী ম্যাথে একটু জাম্প করি, দেখি। আচ্ছা, পরবর্তী ম্যাথ বলা আছে যে a = 2x - 1, যেখানে x বিলংস টু n। n কি বলতো? n হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, প্রমাণ করো যে a এর বর্গমূল একটি অমূলক সংখ্যা যেখানে x = 3। আচ্ছা, এই ম্যাথটা আমরা আগে করে আসছি, কিন্তু দেখি যদি ইফ x = 3 হলে a = কত হবে? a = হবে 2 × 3 - 1, তাহলে হবে 6 - 1 = 5। ঠিক আছে, এখন বলা আছে a এর বর্গমূল। দেখি তো আমরা একটা দাগ টেনে নেই। তারপর অতএব √a =
রুট ওভার অফ 5। এখন রুট ওভার অফ 5 কে বলা হচ্ছে যে এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এটা প্রুফ করতে হবে। ঠিক আছে, দেখো তো এই যে সেম ম্যাথটা আমরা একটু আগে করে আসলাম, যেখানে রুট ওভার 7 কে অমূলদ সংখ্যা প্রমাণ করছিলাম, সেম কনসেপ্ট ধরে আমরা এই ম্যাথটাও করব। ঠিক আছে, যেখানে আমরা ধরে নিব, ফার্স্টে আমরা ধরি এই ম্যাথটা আমি তোমাদেরকে আরেকবার করে দিচ্ছি, কারণ দেখো এই ম্যাথটা কিন্তু বারবার আসতেছে। তো বোর্ড প্রশ্ন এখান থেকে সাধারণত রিটার্ন আসে না, কিন্তু যদি আসে এই প্রশ্নটা বারবার রিপিট আসতেছে, বুঝতে পারছো? ধরি √5 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, যদি মূলদ সংখ্যা হইতো, অতএব √5 ইকুয়াল টু p/q, তো p/q। তো এখান থেকে আবার লেখা যায় কি 5 ইকুয়াল টু p²/q²। ঠিক আছে, এখান থেকে আবার লেখা যায় যে 5q ইকুয়াল টু p²/q। ঠিক আছে, দেখো এই লাইনের পর আমরা কি লিখছিলাম আগের ম্যাথে, আমাদের মনে আছে? আশা করি তোমাদের সবার মনে আছে, ভুলে যাওয়ার কথা না। তোমরা একবার নিজে নিজে ভাবো তো কি লিখছিলাম যে এখানে 5q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। আমি একটু স্কিপ করলাম, তোমরা ভাষাটা লিখে নিও। ঠিক আছে, অতএব আমরা বলতে পারবো কি, অতএব 5q নট ইকুয়াল টু p²/q, অতএব √5 নট ইকুয়াল টু p/q। তারপরে আমরা কি লিখতাম? অতএব √5, তো আচ্ছা তোমরা কি আশা করি দেখতে পাচ্ছ, তোমরা দেখতে সমস্যা হওয়ার কথা না, বোর্ড আশা করি দেখা যাচ্ছে। ঠিক আছে, অতএব √5 হচ্ছে অমূলদ, মানে মূলদ নয়, মূলদ না হলে কি অমূলদ সংখ্যা। আচ্ছা দেখো আমি একবার রিক্যাপ করে দিই, কারণ এই ম্যাথটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা কি করলাম, দেখো এই পর্যন্ত তোমরা বোঝার কথা যে আমাদের a এর ভ্যালু কেমনে আসলো। তারপর আমরা করব কি, ধরে নিব যে এই পুরো সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। তারপর প্রুফ করব যে যদি মূলদ সংখ্যা হইতো তাহলে কি p/q আকারে লিখতাম, p/q আকারে লেখার পর স্কয়ার করে দিলাম দুই পাশে, 5 = p²/q², তারপর 5q = p²/q, তাই তো? এইটা করার পর আমরা দেখাইলাম যে 5q হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা বলতো? কারণ আমরা p/q আকারে যখন প্রকাশ করতাম তখন p আর q দুটা সহমৌলিক সংখ্যা ছিল। সহমৌলিক সংখ্যা বলতে এই দুটার আর কোনো হচ্ছে তোমার কমন, অর্থাৎ তোমার হচ্ছে উৎপাদক ছিল না আর কি, সাধারণ উৎপাদক ছিল না, তাই না? আর দুটা হচ্ছে পূর্ণ সংখ্যা ছিল। তো q ও পূর্ণ সংখ্যা, 5 ও পূর্ণ সংখ্যা, দুটা গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাবো। কিন্তু p²/q কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কেন? কারণ p আর q হচ্ছে সহমৌলিক সংখ্যা। আচ্ছা যদি পূর্ণ সংখ্যা এটা হয়, এটা পূর্ণ সংখ্যা না হয়, তাহলে কি দুইটা ইকুয়াল হওয়া পসিবল না। অতএব এটা লেখার পর আমরা পরে লিখতে পারি √5 নট ইকুয়াল টু p/q। যদি না হয় তার মানে কি এটা মূলদ সংখ্যা নয়, অতএব এটা অমূলদ সংখ্যা। আচ্ছা আশা করি তোমাদের এটা ক্লিয়ার হওয়ার কথা। তারপরে প্রশ্ন যদি আমরা যাই, একটু প্রশ্নের চেক দিয়ে নেই যে তুলতে ভুল হয়েছে নাকি। 0.3 কে 0.2 আচ্ছা 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, দেখো প্রশ্ন তুলতে কোনো সমস্যা হয়নি, এটা দ্বারা ভাগ করব। ঠিক আছে, ভাগ করার ক্ষেত্রে আমরা ফার্স্টে এই জিনিসগুলোকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব। 0.3 এটাকে আমরা লিখতে পারবো কি 3/9, আর 0.2 রিপিটেটিভ কে লিখতে পারবো আমরা কি 90 / 22 - 2। আলটিমেটলি আমরা লিখতে পারবো 20/90 = 2/9। দেখো এটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারতাম যে 2 যেহেতু আছে 2টাই রিপিট হচ্ছে, অতএব তোমার 2/9 লিখতে পারতাম, কিন্তু আমরা একটু বিস্তারিত লিখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আশা করি তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার। তারপরে পার্টে আমরা আসি। তারপরে পার্টে আমাদের করতে বলছে কি ভাগ করতে বলছে, তাই তো? অতএব 0.3 রিপিটেটিভ ডিভাইডেড বাই কত 0.22 রিপিটেটিভ ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু হবে তোমার 3/9 ডিভাইডেড বাই কত 2/9। তো ইকুয়াল টু কি, ভাগ হলে কি উল্টায় যায় না, ইনটু 9/2। সো আলটিমেটলি আমার অ্যান্সার হবে 3/2 অর্থাৎ 1.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
আশা করি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা নেই। ম্যাথটা একবার একটু তোমরা দেখে নাও। দেখো এই যে গুণ ভাগ এগুলো কিন্তু আমাদের অনেক আগের কনসেপ্ট, এগুলো আমরা শুরুর দিকে একবার ক্লিয়ার করে আসছি না, যে গুণ ভাগ আমরা কিভাবে করবো বা যোগ বিয়োগ কিভাবে করবো। তো দেখো এই চ্যাপ্টারটার মূল টপিক গুলো কি, এই যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ, আর কি আরেকটা ছিল ওই যে তোমার কি মূলদ অমূলদ হয় কিনা, এই ধরনের জিনিসটা। ঠিক আছে, আমরা পরের কোশ্চেন দেখি। পরের প্রশ্নে বলা আছে একটা যোগ করতে বলা আছে, তাই তো দেখি যোগ করে ফেলি। আচ্ছা প্রশ্নটা একবার দেখে নেই, প্রশ্নগুলো ঠিক আছে কিনা। 2.304 repetitive plus 2.025 repetitive। আচ্ছা দেখো তাহলে আমরা এখান থেকে কনভার্সনে চলে আসি। আচ্ছা কনভার্সনে আসার দরকার নেই, আমাদের এইগুলোকে 2.304 রিপিটেটিভ আর হচ্ছে 2.025 দুইটা রিপিটেটিভ। আচ্ছা এই প্রশ্নটার আমাদের করতে হবে কি, দুইটাকে আমাদের সদৃশ আবৃত্ত অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো দেখো এটাতে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত, আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে একটা এখানে দুইটা, লসাগু কত হয় 2, তাই না। আর অনাবৃত্ত অংশের আমার অঙ্ক সংখ্যা কত, এখানে দুইটা এখানে একটা, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত 2। তার মানে বুঝতে পারতেছে কি যে এই সংখ্যাটার আমাদের এই সংখ্যাগুলোর যদি সদৃশ অসীম আবৃত্ত ভগ্নাংশ বানাতে চাই তাহলে আমাদের অঙ্ক সংখ্যা হবে 4টা, 2 আর 2 4টা। তো এটাকে আমরা লিখবো এইভাবে 2.3044, এটাকে লিখবো আমরা 2.0252। ঠিক আছে, আর আবৃত্ত রিপিটেটিভ বা হচ্ছে পৌনঃপুনিক চিহ্নগুলো বসবে এখানে এখানে। এখন কি বলছে যোগ করতে, যোগ করে দেই। 4 আর 2 6, 4 আর 5 9, 0 আর 2 2, 3 আর 0 3.4। এখন একটা জিনিস চেক করার ব্যাপার ছিল, মনে আছে যে আমাদের এই পাশে কোনো হাতে থাকে কিনা এই জিনিসটা চেক করতে হবে। তো এখানে থাকতো 4, এখানে থাকতো 5, অর্থাৎ 4 4, এখানে থাকতো 5 2। ঠিক আছে, যদি যোগ করি 4 2 6, 4 আর 5 9, কোনো কিছু হাতে থাকতো না, অতএব আমার +0, কোনো কিছু যোগ করতে হবে না। তো আলটিমেটলি আমার অ্যান্সারটা এরকমই থাকতো 4.3296, 96 এর উপর একেবারে রিপিটেটিভ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 4.3296। বুঝতে পারছো? আশা করি একবার তোমরা একটু ম্যাথটা দেখে নাও যে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আশা করি সমস্যা হওয়ার কথা না। এই ধরনের যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি দেখো, একবার আমরা রিক্যাপ করি। যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে আমরা সবসময় সদৃশ অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশে কনভার্ট করে নেব। আর আমাদের গুণ বা ভাগের ক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে সাধারণ রূপে প্রকাশ করে নেব। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আমরা পরের ম্যাথে অ্যাপ্রোচ করি। দেখো পরের ম্যাথে বলা আছে যে n = 2x - 1, যেখানে x belongs to n, দেখাও যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। দ্যাট মিন্স আমার ফার্স্ট দেখো আমরা ম্যাথটাকে কিছু ছোট ছোট অংশে ভাগ করে নেই। ফার্স্টে আমার n = 2x - 1 বলা আছে, তারপর বলা আছে n স্কয়ার করতে হবে, সেটাকে আমরা 8 দ্বারা ভাগ করব, ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। এই তো স্টেপ বলা, তাই না। তো আমরা শুরু থেকে শুরু করে 1 নম্বরে আমরা n স্কয়ার করে নেই। n = 2x - 1, অতএব n স্কয়ার = কি হবে 2x - 1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 4x স্কয়ার। এগুলো তোমরা আশা করি সাধারণ গণিতের চ্যাপ্টার 3 থেকে শিখে আসছো, স্কয়ারের ফর্মুলাটা আর কি। a - b হোল স্কয়ার = কি ছিল, a স্কয়ার - twice ab + b স্কয়ার, তাই না। তাহলে 4x স্কয়ার + 1 - 4x, এই তো এটাই ছিল। তো এখান থেকে আমরা যদি এখান থেকে 4x কমন নেই, তাহলে এখান থেকে পাবো 4x কমন নিলে পাবো x + 1, দুঃখিত x - 1 পাচ্ছি না এখানে, x - 1 + 1। আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করো তো, x belongs to n, তাই না। তার মানে কি x একটা হচ্ছে, আচ্ছা আমি এই কথাগুলো একটু ভাষায় লিখে দিই। ঠিক আছে, লিখে দিলে আশা করি তোমার জন্য বুঝতে সুবিধা হবে। x belongs to n, অতএব x, x - 1 এগুলো হচ্ছে কি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা। পরপর
দুটি ক্রমিক সংখ্যার একটি জোড় হয়। আচ্ছা, এটা আসলে বুঝে নিতে পারতেছে যে এখানে জোড় হয় হবে আর কি। যাই হোক, ঠিক আছে। দেখো, পরপর দুটো ক্রমিক সংখ্যা থাকলে একটা তো অন্তত জোড় হয়, তাই না? যেমন 4 5 3 4 18 19, যেমন একটা তো জোড় হচ্ছে, তাই না? আচ্ছা, যদি জোড় হয় তাহলে আমরা এই জিনিসটা বলে নিতে পারি না? আচ্ছা, দুঃখিত। যদি জোড় হয়, অতএব আমরা বলতে পারি যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, এটা বলতে পারি না? আশা করি এটা তোমরা বুঝতে পারতেছো কেন 2 দ্বারা বিভাজ্য হবে। যে কোনো একটা জোড়কে তো 2 দ্বারা ভাগ করাই যায়। অতএব আমরা এখান থেকে আরেকটা অনুসিদ্ধান্তে আসতে পারি যে অতএব 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান, 4 ইন্টু 2 কত হয়? 8, 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না। যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে দেখো এই পুরো সংখ্যাটা, এই পার্টটা 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তার মানে এই সংখ্যাটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, ভাগশেষ কোনটা থাকবে? ভাগশেষ থাকবে 1। অতএব n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1। বুঝতে পারছো কি? আশা করি এখানে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করি লেখা দেখা যাচ্ছে। দেখো, আমাদের একটু রিক্যাপ করে দিই জিনিসটা। আমাদের ফার্স্টে বলা ছিল একটা n হচ্ছে 2x - 1, যেখানে x বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা, n স্কয়ার কে বলা আছে, আচ্ছা n স্কয়ার করতে বলা আছে ফার্স্ট স্টেপে। আমরা n স্কয়ার করলাম, 4x স্কয়ার প্লাস 1 এর মাইনাস 4x আসলো। 4x কমন দিলে আমাদের থাকতেছে x - 1 প্লাস 1, ঠিক আছে। এখন আমরা দেখতেছি x আর x - 1 এই দুটো হচ্ছে ক্রমিক সংখ্যা, তাই না? দুটো ক্রমিক সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা তো জোড় থাকে। তো জোড় সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, আর ওটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে অবশ্যই এটা 8 দ্বারা বিভাজ্য হবে। যদি এই পুরো পার্টটা 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পার্টটাকে আমি যদি পুরো সংখ্যাটাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কোনটা থাকবে? যে অতিরিক্ত অংশটা, অর্থাৎ এই যে 1টা হচ্ছে আমাদের ভাগশেষ। বুঝতে পারছো? এখান থেকে আমাদের এটা প্রুভ হয়ে গেল যে n স্কয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। বুঝতে পারছো? একবার তুলে নাও তোমরা দেখি সবাই। আচ্ছা, তুলে নেওয়া হয়ে গেলে আমরা পরের ম্যাথে একটু অ্যাপ্রোচ করি, ঠিক আছে। দেখো, পরের ম্যাথটা, আচ্ছা আমাদের এখানে বোর্ড কোশ্চেন আসলে আর নাই, আমরা এক্সট্রা পরে কোশ্চেন দিয়ে একটু দেখাই দিচ্ছি। তার আগে আমরা সিকিউ নিয়ে কিছু সাজেশন দিই। সিকিউ নিয়ে যদি সাজেশন দিতে হয়, 1 নম্বরে আমাদের আসে কি? 1 নম্বরে আসবে, আমরা ফার্স্টে যেটা করছিলাম, মূলদ কিনা যাচাই করা। যাচাই, এটা একটা আমাদের কোশ্চেন আসতে পারে। তারপর আসে কি? আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এটা ঠিক আছে। আরেকটা আমাদের এখানে আসতে পারে কি? আমাদের আরেকটা পয়েন্ট আসে এরকম যে তোমার বীজগাণিতিক প্রমাণ। বীজগাণিতিক প্রমাণ কোনগুলো? একটু আগে আমরা যেটা প্রমাণ করলাম, যেমন হচ্ছে যে 8 দ্বারা বিভাজ্য কিনা, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমাদের বীজগাণিতিক প্রমাণে অন্তর্ভুক্ত। তো সিকিউ সাজেশন আমাদের সাধারণত এগুলোর বাইরে থেকে সিকিউ আসার কখনো সম্ভাবনা নাই। এই চ্যাপ্টার এমনিতেই খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই কয়েকটা। বুঝতে পারছো? সেটা এমসিকিউ এর জন্য, সিকিউর জন্য, যাই বলো, এই টপিকগুলো যদি ভালো মতো তোমার আয়ত্ত থাকে, আশা করা যায় এই চ্যাপ্টার থেকে তোমার যে কোনো প্রশ্ন তুমি আটকাবো না। ঠিক আছে, তো দেখি আমরা তার পরবর্তীতে আমরা কিছু এক্সট্রা কোশ্চেন করব। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা তোমাদের বইয়ে আছে, কিন্তু তোমাদের বোর্ডে সাধারণত আসে নাই, বাট
হুনোস একবার তো দিয়ে দিতেই পারে, তাই না? আমরা একটু শিখে রাখি মধ্যবর্তী অমূলদ সংখ্যা নির্ণয়। কোশ্চেনটা এভাবে আসে, যেমন দেখো সাপোজ আসবে √3 ও 4 মধ্যে, আচ্ছা আমার লেখা একটু বাজে হয়ে যাচ্ছে, আমার হাতে লেখা এমনিতেও ভালো না, একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আশা করি বুঝতে পারবা। মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা দুঃখিত। আচ্ছা, এখন এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদের অ্যান্সার স্টাইলটা হয় খুবই সিম্পল। আমি ধরে নিব, ধরি এ ও বি হচ্ছে মধ্যবর্তী মূলদ সংখ্যা, মধ্যবর্তী দুঃখিত অমূলদ সংখ্যা আর কি, মধ্যবর্তী অমূলদ সংখ্যা, ঠিক আছে? সংখ্যা। আচ্ছা, যদি এ ও বি মধ্যবর্তী অমূলদ সংখ্যা হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, এ হবে কি জানো? দেখা একবার, এ হবে এই দুটো সংখ্যার গড়ের সমান, অর্থাৎ √3 + 4 / 2, এটা হচ্ছে এ। দেখো তো এই দুটো যদি গড় নেই, সংখ্যাটা অবশ্যই √3 আর 4 এর মধ্যে পড়বে, আর √3/2 বা +4/2 এই সংখ্যাটা অবশ্যই আমার অমূলদ, তাই না? কারণ কি √3/2 যদি করি, এটা কি √3 তো অবশ্যই অমূলদ, √3 কে 2 দিয়ে ভাগ করলে এটা অমূলদ সংখ্যা হবে। এই তো বুঝতে পারছো, এটা কিন্তু খুবই সিম্পল। এখানে আমি জাস্ট একটু কথা লিখতে হবে। আবার বি কে আমরা লিখবো কি, তখন আবার তিনটা নিয়ে আমরা করবো, ঠিক আছে? দেখো √3 প্লাস সাপোজ 4, আবার একবার নিলাম 4 / 3, এই যে গড় করলাম, এ হচ্ছে আমাদের 2 নাম্বার অমূলদ সংখ্যা, ঠিক আছে? এই ম্যাথগুলোর প্রসেস হচ্ছে এরকমই। যদি তিনটা বলতো তখন আমরা করতাম কি, √3 + 4 + 4 + 4 বা √3 + 4 + √3 / 4 এভাবে নিয়ে আসতাম, বুঝতে পারছো? চারটা দিয়ে গড় করতাম। গড় করলে হবে কি, এই দুটো মধ্যবর্তী হবে অবশ্যই এবং অমূলদ হবে, বুঝতে পারছো? আশা করি সমস্যা রাখার কথা না। আর আমরা পরবর্তী ম্যাথে একটু দেখি। দেখো এই ম্যাথের, আচ্ছা এই ম্যাথটা তুলতে হয়তো একটু ভুল হয়েছে, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এই ম্যাথটা হবে এরকম, দেখা হচ্ছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক দুঃখিত টাইপিং মিস্টেকের জন্য, এক যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, এটাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন আজকের। তো দেখো আমাদের যদি বলা হয় যে পরপর চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমাদের মাথায় কি কি আসবে? আমি ধরে নিলাম একটা হচ্ছে আমাদের এক্স, পরবর্তী সংখ্যাটা হবে কি x + 1, তারপরে সংখ্যাটা হবে কি তার আর এক বেশি x + 2, আর 4 নাম্বারটা হবে কি x + 3। এই তো পরপর চারটি ক্রমিক সংখ্যা আমি পেয়ে গেলাম। এখন বলছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা, ঠিক আছে? তো আমি আগে গুণ করি, গুণ করার পর আমরা এক যোগ করে রাখি আগে থেকে এক। আমার টার্গেট হচ্ছে এই পুরো সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা হিসেবে প্রমাণ করা। দেখো তো এই গুণগুলোর ক্ষেত্রে আমরা নিয়মে আমরা কি করি জানো? প্রথমটার সাথে 4 নাম্বারটা গুণ করি, এই যে 1 নাম্বারের সাথে 4 নাম্বারটা গুণ করি, আর 2 নাম্বারের সাথে 3 নাম্বারটা। দেখো তো যদি গুণ করি, আমি x এর সাথে x + 3 গুণ করলে কি পাবো? x² + 3x পাবো। আর x + 1 এর সাথে x + 2 গুণ করলে x² + 3x + 2। আশা করি গুণ করতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো x × x + 3 x² + 3x, আর x + 1 × x + 2 হচ্ছে x² + x + 2x + 2 x² + 3x + 2। আশা করি বুঝতে পারছো, তাই না? দেখো এখন +1 আছে একটা, যাই হোক দেখো এখানে আমরা এই যে x² + 3x এই পার্টটাকে আমরা এখানেও আছে না, এই পার্টটাকে আমরা রিপ্লেস করতে পারি। ধরো আমি রিপ্লেস করব a দিয়ে, ঠিক আছে? যদি আমরা a দিয়ে রিপ্লেস করি তাহলে আমি এখানে লিখতে পারবো কি এই লাইনে
যে এ ইন্টু এ প্লাস 2 প্লাস 1 লিখতে পারবো? আশা করি তোমরা বুঝতে পারছো এটা আমরা লিখতে পারবো, তাই না? আমরা জাস্ট চেঞ্জ করে নিয়ে আসছি। এ ইন্টু এ প্লাস 2 প্লাস 1 যদি লিখি, তারপরের লাইনটা এখানে আমরা কি লিখতে পারবো গুণ করে দিলে? দেখো তো, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারবা। তো দেখো তো, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 এটাকে আমি কিভাবে লিখতে পারি? এ প্লাস 1 হোল স্কোয়ার লেখা যায় না জিনিসটাকে? দেখো, এ প্লাস 1 হোল স্কোয়ার কি? এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এ প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এ কে কি দ্বারা রিপ্লেস করছিলাম? এ কে রিপ্লেস করছিলাম এক্স স্কোয়ার প্লাস 3x দিয়ে। তো এখানে আমি যদি বসাই দেই, আবার পাবো কি? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার। দেখো, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো চারটা ক্রমিক সংখ্যার যদি আমি যোগ গুণফলের সাথে 1 যোগ করি, তাহলে অবশ্যই ওইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। কারণ কি, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা না? বুঝতে পারছো কি এবার? আচ্ছা, এই ম্যাথটা তোমরা একবার একটু দেখে নাও, তারপর আমি রিক্যাপ করতেছি, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না, আমি একবার রিক্যাপ করে দিই। তাও যে আমাকে বলা হয়েছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা প্রমাণ করতে। তো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমি নিলাম, এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এটার সাথে আমি 1 যোগ করলাম। এখন আমার কাজ হচ্ছে এটাকে পূর্ণবর্গ সংখ্যা প্রমাণ করা, ঠিক আছে? তো আমি গুণ করে দিব, প্রথমটার সাথে 4 নাম্বারটা, 2 নাম্বারের সাথে 3 নাম্বার। এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তো এই যে দুটো পার্ট আমি কমন পাচ্ছি, এই দুটো এক জায়গায় একসাথে আছে, সো এটাকে আমি এ লিখলে এটাকে আমি এ দ্বারা ডিনোট করতে পারি। দুইটাই তো একই জিনিস, তাই না? এখানে এ না লিখলে সমস্যা নেই। এটা দেখো, তাহলে এখানে কি আসলো? এ ইন্টু এ প্লাস 2 প্লাস 1। তো গুণ করে দেই, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1। এই তো, ঠিক আছে। এটা করার পর এখানে এ প্লাস 1 হোল স্কোয়ার এখানে লেখা যায়, অতএব কি রিপ্লেস করে দিই একে আবার, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার। এই তো হয়ে গেছে, তাই না? দেখো, এই ম্যাথগুলো কিন্তু অনেক ইজি ম্যাথ, কিন্তু এই ম্যাথগুলো হচ্ছে আমাদের করতে একটু সমস্যা হয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা এই প্র্যাকটিসটার মধ্যে থাকি না। তো তো আমরা এই যে আশা করি এর বাইরে আসার কথা না। দেখি এরপরে কিছু আছে আমাদের, এরপরে আরো দুইটা প্রমাণ আছে। আশা মনে হয় সম্ভবত এই দুটো প্রমাণই শেষ প্রমাণ তোমাদের জন্য এই চ্যাপ্টারে। আচ্ছা, আমরা ক নাম্বারটা করি ফার্স্ট, ঠিক আছে? ক নাম্বারটা আমাদের কি বলছে? প্রমাণ করো যে, আচ্ছা এক মিনিট, একটু আমি একটু স্লাইডটা কপি করে নেই। ক নাম্বারটা পরের পৃষ্ঠায় আমরা করবো, ঠিক আছে? তো একটা কপি করে নিলাম। দেখো, ক নাম্বারটা আমি করবো এখানে একটু মুভ হয়ে গেছে, ওকে। তো আচ্ছা, ক নাম্বারটায় প্রমাণ করব যে হচ্ছে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা তো আমি তোমাদেরকে মুখে মুখে বললাম, প্রমাণটাও মনে হয় তোমাদেরকে আগের চ্যাপ্টার আগে কোথাও একটা দেখাই দিছিলাম, তারপর করে দিই, ঠিক আছে? একটা বিজোড় পূর্ণ সংখ্যাকে আমি লিখতে পারি কিভাবে? 2n প্লাস 1 দিয়ে এক্সপ্রেস করা যায়, তাই না? এখন বলা, আচ্ছা একটু তোমাদেরকে ডিটেলসে লিখে দেই, যেহেতু একটু সময় আছে, সমস্যা নাই, ডিটেলসে লিখে দেই। ধরি একটি বিজোড় পূর্ণ সংখ্যা 2n, আচ্ছা না, পূর্ণ সংখ্যা a ইজ ইকুয়াল টু 2n প্লাস 1, ঠিক আছে? এটা ধরে নিলাম আমি, এটা আমার জেনারেল অ্যাজাম্পশন। অতএব কি বলছে? এটাকে স্কোয়ার, a স্কোয়ার ইকুয়াল টু হবে কি? 2n প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই জিনিসটাকে এভাবে লিখবো, সেম কালার চলে আসলো। দেখো, 4n স্কোয়ার ও 4n উভয়ই 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এটা কিন্তু 4, এটা কিন্তু 8 না, মাথায় রেখো, ঠিক আছে? 4 দ্বারা বিভাজ্য। অতএব 4n স্কোয়ার প্লাস 4n জোড় সংখ্যা,
আচ্ছা 4n² প্লাস 4n যদি জোড় সংখ্যা হয়, একটা জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি হয়? অতএব 4n² প্লাস 4n প্লাস 1 একটি বিজোড় সংখ্যা। বুঝতে পারছো কি? একটা জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে অবশ্যই একটা বিজোড় সংখ্যা পাবো আমরা, বিজোড় সংখ্যা। আশা করি এটা নিয়ে তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকার কথা না। এটা হচ্ছে সাধারণ একটা লজিক যে একটা জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে আমরা একটা বিজোড় সংখ্যা পাবো। ঠিক আছে, দেখো ফার্স্ট আমরা ধরবো যে একটা বিজোড় পূর্ণ সংখ্যা হচ্ছে a = 2n + 1, এটাকে আমরা স্কয়ার করে দিচ্ছি। a স্কয়ার হচ্ছে তোমার 2n + 1 হোল স্কয়ার, 4n² + 4n + 1। তারপরে দেখাচ্ছি 4n² ও 4n উভয়গুলোই হচ্ছে কি 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা যদি বিভাজ্য হয়, আচ্ছা এটা তোমাদের বুঝতে একটু মিসকনসেপ্ট হতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য তার মানে কি এই দুটার যোগফল অবশ্যই জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে অবশ্যই এটা বিজোড় সংখ্যা হবে। আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা আমাদের এই চ্যাপ্টারের শেষ ম্যাথটা দেখব। আচ্ছা দুঃখিত, এটা কিন্তু বোর্ড কোশ্চেন না, এটা তোমাদের বইয়ের এমসিকিউ। আচ্ছা একটু মুছাই দিই। ঠিক আছে, এটা তোমাদের আসলে বোর্ড কোশ্চেন না, এগুলো হচ্ছে তোমাদের অনুশীলনের প্রশ্ন খুব সম্ভবত, কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, বোর্ডে আসার মতো। ঠিক আছে, তো দেখো কি বলছে, প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা দুইটি ক্রমিক জোড় সংখ্যা, দ্যাট ডাজ মিন কি, আমাদের ধরি দুইটি ক্রমিক জোড় সংখ্যা এ ও বি। ঠিক আছে, এ ও বি ধরলাম আমরা এখানে। সো এ কি আমরা কি আকারে লিখতে পারবো? অতএব এ ইকুয়াল টু কি হবে, 2n ফরম্যাটে লিখবো। আর ক্রমিক যদি হয় তার মানে বি কি হবে, বি হবে 2n এর সাথে 2 যোগ করলে যেটা হয়, তাই না? 2 ঘর পর পর তো আমাদের হচ্ছে জোড় সংখ্যাগুলো আসে, তাহলে বি হবে 2n + 2। এখন বলা আছে যে এই যে দুইটা ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, দেখো অতএব গুণ করলাম, ab ইকুয়াল টু কি হবে, ab ইকুয়াল হবে 2n × 2n + 2, তাই তো? এখন যদি আমি 2n থেকে 2 কমন নেই ভিতর থেকে, তাহলে এখানে পাবো কি 4n × n + 1। এই পর্যন্ত পাইছি আমরা। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো। এই পর্যন্ত বুঝে থাকলে আমরা পরবর্তী লাইনে যাই। n ও n + 1 ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা হওয়ায় n × n + 1 2 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো কি তোমরা? দেখো যদি দুইটা ক্রমিক সংখ্যা হয় n ও n + 1, তার মধ্যে যে কোনো একটা অবশ্যই জোড় সংখ্যা, তাই না? যদি একটা জোড় সংখ্যা হয় তার মানে কি দুইটার গুণফল অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। তারপর আমরা লিখবো আবার, আচ্ছা দেখো এই যে এইখানকার n × n + 1 এই পার্টটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এটাকে 4 দিয়ে গুণ করলে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে, তাই না? অতএব 4n × n + 1 8 দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। একবার রিক্যাপ করে দিচ্ছি, একটু দেখো তোমরা আগে। আচ্ছা তো এখানে বলা আছে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে, এটা প্রমাণ করতে আমরা ফার্স্ট দুইটি ক্রমিক জোড় সংখ্যা ধরে নিলাম a ও b। a হচ্ছে 2n ফরম্যাটে লিখলাম, b কে লিখলাম 2n + 2 ফরম্যাটে। ঠিক আছে, তাহলে a b এর গুণফল হবে 2n × 2n + 2, গুণ করলে কি 4n × n + 1, তাই না? তো 4n × n + 1 যেটা হলো, এর মধ্যে n আর n + 1 হচ্ছে ক্রমিক সংখ্যা। তো যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে ক্রমিক সংখ্যার মধ্যে যে কোনো একটা জোড় থাকবে, যে কোনো একটা জোড় থাকলে অবশ্যই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ n × n + 1 যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এটাকে 4 দিয়ে গুণ করলে অবশ্যই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এটাই আমরা এখানে লিখছি, n ও n + 1 ক্রমিক সংখ্যা হওয়ার ফলে n × n + 1 2 দ্বারা বিভাজ্য হবে, অতএব 4n × n + 1 8 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারছো?
আশা করি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। চ্যাপ্টারটা অনেক ছোট একটা চ্যাপ্টার, অনেক সুন্দর একটা চ্যাপ্টার এবং অনেক ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে। চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন আসে না, প্রশ্ন আসার টপিকগুলো আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। আবৃত্ত ভগ্নাংশ থেকে, আর আসবে হচ্ছে মূলত কি না অমূলত এইগুলো থেকে, আর বীজগাণিতিক প্রমাণগুলো থেকে খুব কম প্রশ্ন আসছে, বাট আসতে পারে, ঠিক আছে। তো আজকের আপাতত স্লাইড এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই সুস্থ সুন্দর থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে আবার কোনো একটা ক্লাসে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।